ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিকস হচ্ছে বায়োকেমিস্ট্রির সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস, যেটা আমি মনে করি পিএইচ, বাফার, অ্যাসিড বেস ডিসঅর্ডার অ্যান্ড ইটস রেগুলেশন। তো ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে আমরা কেন বায়োকেমিস্ট্রি পড়ছি, এটার অ্যাপ্লিকেশন কি। আমরা যা কিছুই পড়ব আমরা নিজেদেরকে প্রশ্ন করব যে কেন পড়ছি এবং এটার ইম্পর্টেন্স অথবা এটার অ্যাপ্লিকেশনটা কি। এটাই আমাদের মেইন থিম হওয়া উচিত সবারই। তা আমি এটাই মনে করি যে বায়োকেমিস্ট্রি হলো কেমিক্যাল রিয়াকশন, সেটা হলো লাইফের, এবং উইদাউট কেমিক্যাল রিয়াকশন আমাদের লাইফটা লিভিং থাকবে না। তাহলে কি হবে সেটা? সেটা হবে ডেড বডি। সো বায়োকেমিস্ট্রি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস, এবং ইন্টারেস্টিংলি সব পোস্ট গ্র্যাজুয়েশনে কিন্তু পেপার 1 থাকে বায়োকেমিস্ট্রি। সো স্টুডেন্টস, তোমাদের ইন্টারেস্ট অবশ্যই গ্রো করতে হবে বায়োকেমিস্ট্রিতে, যেহেতু আমরা এটা কেমিক্যাল রিয়াকশন নিয়ে আমরা ডিসকাস করব। সো ফার্স্ট অফ অল আমি বলি একটু ডেফিনেশন, তারপর আমি ডিসকাস করি। The biochemistry is the science, mainly মনে রাখবো আমরা, which deals with the chemical reaction. ফার্স্ট অফ অল আমরা মনে রাখবো কেমিক্যাল রিয়াকশন নিয়ে যে সায়েন্সটা ডিল করে, তাহলে ডেফিনেশনটা আমাদের মুখস্থ করতে হবে না। তো এই কেমিক্যাল রিয়াকশনের সাথে মিল রেখে আমি একটু সেন্টেন্সটা মেক করব, তাহলে ডেফিনেশনটা মুখস্থ রাখার জন্য সুবিধা হবে। যেমন, the science which concerned with the study of various molecules and process of chemical reaction that occurs in our living cell and organism. So আমরা কেমিক্যাল রিয়াকশনের উপর বেশিটা এমফেসাইজ করব। নাও, what is the purpose? আমরা কেন পড়ব? Major purpose of the biochemistry is to understand the molecular basis of all chemical reaction. Attention please, molecular basis of all chemical reaction that occurs in living cell. Now, what are the major achievements? First of all, determination of structure and function of different biomolecules like DNA, RNA, protein. ইন্টারেস্টিংলি নাও, করোনা সময় আমরা যে ভ্যাকসিন দিব সেটা কিন্তু মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন। তো সেটা পরে জেনেটিক্স যখন পড়ানো হবে, যেই পড়াবে সে ইনশাল্লাহ ডিসকাস করবে যে কিভাবে ভ্যাকসিনটা আমাদের বডিতে কাজ করে। কাজেই এই বায়োকেমিস্ট্রির অ্যাচিভমেন্ট হলো যে আমরা এই যে ডিএনএ আরএনএ প্রোটিনের স্ট্রাকচারটা আমরা জানতে পারছি এবং এইটার ফাংশনটাও জানতে পারছি। নাও, যে কোন অর্গানিনে কি ফাংশন করে সেটা আমরা বুঝবো কিভাবে? আইসোলেশন অ্যান্ড স্টাবলিশমেন্ট অফ ডিফারেন্ট সেলুলার অর্গানিলিস উইথ ফাংশন। আইসোলেট করব, দেন আমরা স্টাবলিশ করব ডিফারেন্ট ফাংশন। লাইক যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন রাইবোজোম। আমরা জানি রাইবোজোম কি করে? ট্রান্সলেশন, দ্যাট ইজ সিনথেসিস অফ প্রোটিন ফ্রম আরএনএ, সেটাকে আমরা বলি ট্রান্সলেশন। সেই কাজটা কে করে? রাইবোজোম। তাহলে আমরা এটা স্টাবলিশ করতে পারছি বায়োকেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে। ডেভেলপমেন্ট অফ ডিএনএ টেকনোলজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, PCR for diagnosis disease, for treatment of disease, many purposes we can introduce the biochemical achievement. Now, determination of different metabolic pathway and their regulation. আমরা জানি মেটাবলিজম পড়ছি, মেটাবলিক পাথওয়ে, যেমন গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট, গ্লুকোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট। এই যে আমরা বলছি গ্লুকোজ গ্লুকোজ টু 6-ফসফেট, তার মানে কি গ্লুকোজ মলিকুলের 6 নাম্বার কার্বনে একটা ফসফেট মইটি অ্যাড হবে, তখন আমরা বলবো গ্লুকোজ 6-ফসফেট। এই যে আমরা ডিফারেন্সিয়েট করতে পারলাম, কি ইউজ করে করব? আইসোটোপ ইউজ করে করব। কি ইউজ করে করব? আমরা আইসোটোপ ইউজ করে বলবো। তাহলে তোমরা তো জানো আইসোটোপ কি, সেটা তোমাদের জানতে হবে। তাহলে আইসোটোপের ইউজটা আমরা এখানে জানতে পারলাম, যে ডিটারমিনেশন অফ ডিফারেন্ট মেটাবলিক পাথওয়ে অ্যান্ড দেয়ার রেগুলেশন। ডিটারমিনেশন অফ মেজর বায়োএনার্জেটিক্স, আমরা জানি বায়োএনার্জেটিক্স কি কি? এটিপি, এডিপি, লাইক adenosine triphosphate, adenosine diphosphate, AMP, adenosine monophosphate, all are bioenergetics as it produce ATP, that is high energy phosphate.
determination of molecular basis of disease. Molecular basis of disease we can understand by biochemical reaction. So biochemistry is the basic science, very very basic. সব পোস্ট গ্রাজুয়েশনে কিন্তু পেপার 1 আমাদের বায়োকেমিস্ট্রি থাকে। তো এখন তো তোমরা পড়ে ফেলছো সব, জাস্ট এটা রিভিশন ক্লাস, অথবা তোমাদের যার যেখানে ডেফিসিয়েন্সি আছে সেটা একটু কারেক্ট করে নাও, বা কেউ কেউ মুখস্থ করতে পারো না, তারা টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো। যেমন বায়োকেমিস্ট্রিতে আমরা মনে রাখবো ডেফিনেশনে কেমিক্যাল রিয়াকশনটা, ইম্পর্টেন্সে আমরা মনে রাখবো যে আমরা স্ট্রাকচার ফাংশন জানতে পারবো, তারপরে স্টাবলিশ করতে পারবো ডিফারেন্ট অর্গানেলের কি কি ফাংশন, ডিএনএ টেকনোলজি, এরকম কিছু কিছু আমরা মুখস্থ করে রাখতে পারবো। তো নেক্সট, এখন আমরা বায়োকেমিস্ট্রি জানতে গেলে আমাদের কিছু কিছু জিনিস জানতে হবে, যেমন পিএইচ বাফার জানার আগে যে আমাদের বডিতে কি প্রবলেম হচ্ছে, কি প্রবলেম হচ্ছে বা কি প্রডিউস হয়, কেন আমাদের বডির পিএইচটা মেনটেন করতে হবে, কিভাবে বাফার কাজ করে, এগুলা জানার আগে আমরা বেসিক কিছু জিনিস জানি, যে হোয়াট ইজ অ্যাসিড, হোয়াট ইজ স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড, প্রপার্টিস অফ অ্যাসিড কি, এগুলো তোমরা ইন্টারে পড়ে আসছো। তারপর আমি একটু ডিসকাস করি অ্যাসিডটা কি, শুধু আমরা মনে করব যেটা প্রোটন ডোনার, তারপরে তোমরা ডেফিনিশন তোমাদের মতো করে রেডি করে নিও। আমরা শুধু মনে রাখবো অ্যাসিডটা কি, প্রোটন ডোনার অথবা হাইড্রোজেন আয়ন, ঠিক আছে? তাহলে কি, যেমন নাইট্রিক অ্যাসিড, এটা ডিসোসিয়েট হয়ে এই যে একটা প্রোটিন ডোনেট করছে, এবং এটা কম্বাইন থাকে কি কনজুগেটেড বেস নাইট্রেটের সাথে। তাহলে আমরা শুধু মনে রাখবো, মেইনলি মনে রাখবো মুখস্থ করার জন্য বা কনসেপ্টটা ক্লিয়ার জন্য, যে অ্যাসিডটা কি, প্রোটন অর হাইড্রোজেন আয়ন ডোনার, ঠিক আছে? তাহলে এই অ্যাসিডের টাইপ তোমরা সবাই জানো, স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড, কোনটা স্ট্রং কোনটা উইক, কেন আমরা স্ট্রং বলি কেন উইক বলি তোমরা অবশ্যই জানো। আমি একটু টাচ দেই আবার, স্ট্রং অ্যাসিডটা কোনটা, যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। কেন স্ট্রং অ্যাসিড বলবো, স্ট্রং অ্যাসিড হ্যাজ উইক কনজুগেট বেস, সো ডিসোসিয়েট কুইকলি, মোর দেন 50% ইন সলিউশন সেটা ডিসোসিয়েট হয়ে যায়, তখন আমরা এটাকে বলবো স্ট্রং অ্যাসিড। ডিসোসিয়েট কুইকলি, কারণ এটার কনজুগেট বেসটা কি থাকে, উইক, তাহলে সেগুলো হলো স্ট্রং অ্যাসিড, এভাবে আমরা মনে রাখবো। তাহলে উইক অ্যাসিড কোনগুলা, কার্বনিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। যেরকম উইক অ্যাসিড হ্যাজ স্ট্রং কনজুগেট বেস, সো ডিসোসিয়েট উইকলি। কনজুগেট বেস যেহেতু স্ট্রং থাকবে, সে টাইটলি বন্ডিং থাকবে, সো ডিসোসিয়েট উইকলি, লেস দেন 50% ডিসোসিয়েট ইন অ্যাকুয়াস সলিউশন। তাহলে এই হলো আমরা জানলাম যে অ্যাসিড আমাদের বডিতে কিভাবে থাকবে, স্ট্রং অ্যাসিড কোনটা, উইক অ্যাসিড কোনটা, জাস্ট অল্প অল্প করে কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে নিব ফর ফার্দার অ্যাপ্লিকেশন। আমরা গ্র্যাজুয়ালি বলছি। নাও হোয়াট ইজ দ্য প্রপার্টিস অফ অ্যাসিড, এটা তোমরা জানো যে প্রডিউস হাইড্রোজেন আয়ন ইন অ্যাকুয়াস সলিউশন। অবশ্যই তোমরা রিটেনে এভাবে একটা এক্সাম্পল দিবে, যে কোনো রিটেনে কোনো ডেফিনেশন আসলেও তোমরা এক লাইন লিখে বসে থাকবে না, অবশ্যই তোমরা একটা এক্সাম্পল দিবে, তাহলে তোমরা ফুল নাম্বারটা পেয়ে যাবে। সেরকম প্রপার্টিস অফ অ্যাসিড, প্রডিউস হাইড্রোজেন আয়ন ইন অ্যাকুয়াস সলিউশন, শুধু এতটুকু তোমরা লিখবে না, অবশ্যই একটু এক্সাম্পলটা দিয়ে দিবে, মার্কসটা বেশি আসবে। প্রডিউস সল্ট অ্যান্ড ওয়াটার উইথ অ্যালকালি, এটাও তোমরা জানো, কার্বনিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কম্বাইন করে কি করবে, সোডিয়াম বাইকার্বনেট ওয়াটার, অ্যান্ড কনভার্ট ব্লু লিটমাস ইন্টু রেড কালার, অ্যান্ড ইট টেস্ট ইজ সাওয়ার। তাহলে আমরা এভাবে অ্যাসিড ডেফিনিশন, মানে যদি আসে শর্ট নোট একটু করে লেজ দিয়ে দেয় হোয়াট ইজ অ্যাসিড, অথবা অ্যাসিডে যদি শর্ট নোট আসে তাহলে কিন্তু সব কিছুই তোমাদের অল্প অল্প করে টাচ করতে হবে, এবং তোমরা রিটেনে অবশ্যই ডেসক্রিপটিভলি লিখবা না, এইভাবে একটু হেডলাইন দিয়ে লিখবা, যেন চোখে আমরা দেখতে পারি। একসাথে অনেক খাতা দেখতে হবে, তো তখন মার্কসটা ওইভাবে এভারেজ যেন না হয়, তোমাদের খাতাটা যেন আমাদেরকে অ্যাট্রাক্ট করে, এই জন্য এইভাবে একটু লিখতে হবে। তাহলে কিন্তু তোমাদের মার্কসটাও 5-এর মধ্যে সব লিখলেই আমরা 4.5। তারপরে অনার্স মার্কস দেওয়ার জন্য আমরা কি করি, 5-এ 5 দিয়ে দিই, কিন্তু অবশ্যই তোমাদের প্রেজেন্টেশনটা প্যালেটেবল হতে হবে। তো সো নেক্সট, নাও অ্যাসিডের সাথে তো কনজুগেট বেস থাকে, তো বেসটা কি,
আগে অ্যাসিডটা বলছিলাম যে প্রোটন ডোনার, তাহলে বেসটা কি প্রোটন অ্যাকসেপ্টর, প্রোটন অ্যাকসেপ্টর। এভাবে মনে রাখবো যে অ্যাসিডটা হলো প্রোটন ডোনার আর বেসটা হলো প্রোটন অ্যাকসেপ্টর, তাহলে আমাদের মাথায় থাকবে এটা। তাহলে একটা এক্সাম্পল দিতে বলছিলাম, এই যে বাইফসফেটের সাথে হাইড্রোজেন আয়ন, এটা অ্যাকসেপ্ট করে কি হবে, ফসফরিক অ্যাসিড হয়ে যাবে, অ্যাকসেপ্ট করে কি হবে, ফসফরিক অ্যাসিড হয়ে যাবে। অবশ্যই ডেফিনিশনের সাথে একটা এক্সাম্পল দিয়ে দিবে। তারপরে ট্রাইব, এটাও জানো স্ট্রং বেস অ্যান্ড উইক বেস, সরি এখানে অ্যাসিড না, স্ট্রং বেস অ্যান্ড উইক বেস। স্ট্রং বেসটা কি হবে, ফুললি আয়োনাইজড ইন অ্যাকুয়াস সলিউশন, সেই সিমিলারলি অ্যাসিডের মতোই, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যান্ড উইক বেস কোনটা, পার্শিয়ালি আয়োনাইজড ইন অ্যাকুয়াস সলিউশন, অ্যাসিডের মতোই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা পার্শিয়ালি আয়োনাইজড হয়। নাও হোয়াট ইজ অ্যালকালি, তোমরা জানো বেজের সাথে যেটা অ্যালকালি কোনটা, যেটা ইল্ড হাইড্রোক্সিল আয়ন ইন অ্যাকুয়াস সলিউশন, তোমরা এটা পড়ে আসছো এইচএসসিতে। এটা আমাদের জানতে হবে, ভাইভাতে জিজ্ঞেস করে যে বেজ অ্যালকালি এগুলা কি, ঠিক আছে। তোমাদের আমাদের মেইনলি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য লাগবে অ্যাসিড অ্যান্ড বেস। অ্যাসিডটা মনে রাখবো আমরা প্রোটন ডোনার, অ্যান্ড বেসটা মনে রাখবো প্রোটন অ্যাকসেপ্টর। এই কথা দুইটাই আমরা বাফারে কাজে লাগাবো, প্রোটন ডোনার অ্যান্ড প্রোটন অ্যাকসেপ্টর। এটা একটু রেখে দাও মাথার মধ্যে যে এই দুইটা কথা আমরা বাফারে কাজে লাগাবো। এখন হোয়াট ইজ দ্য প্রপার্টিস অফ বেসেস, এটা জানি আমরা, প্রডিউস হাইড্রোক্সিল আয়ন ইন অ্যাকুয়াস সলিউশন, প্রডিউস সল্ট অ্যান্ড ওয়াটার উইথ অ্যালকালি, অ্যান্ড কনভার্টস রেড লিটমাস ইন্টু ব্লু। অ্যাসিড কি করে, কনভার্ট ব্লু লিটমাস ইন্টু রেড, অ্যান্ড বেস কি করে, কনভার্টস রেড লিটমাস ইন্টু ব্লু। এটা তোমরা সবাই জানো, একটু টাচ দিচ্ছি আবার ফর মেমোরাইজিং। নাও হোয়াট ইজ পিএইচ, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, পিএইচ একটা ইন্ডিকেটর ফর হোমিওস্টেসিস, ফর হোমিওস্টেসিস মেনটেনেন্স, পিএইচ ইজ ইন্ডিকেটর। হোমিওস্টেসিসটা কি, মেনটেনেন্স অফ ইন্টারনাল এনভায়রনমেন্ট নিয়ারলি কনস্ট্যান্ট লেভেল, মেনটেনেন্স অফ ইন্টারনাল এনভায়রনমেন্ট নিয়ারলি কনস্ট্যান্ট লেভেল। তাহলে ইন্টারনাল এনভায়রনমেন্টটা কোনটা, which represent the extracellular fluid compartment. Remember this, internal environment represent the extracellular fluid compartment. তাহলে এই হোমিওস্টেসিসের একটা ইন্ডিকেটর কি, পিএইচ। আমাদের বডির পিএইচ কি, নর্মাল পিএইচটা আমরা জানি 7.35 থেকে 7.45। 7.35টা কোথায়, কোন ব্লাডটা অ্যাসিডিক, ভেনাস ব্লাড, কারণ সেখানে কার্বন ডাইঅক্সাইড থাকে। আর আর্টেরিয়াল ব্লাডটা কি, অ্যালকালাইন, ঠিক আছে, সেখানে অক্সিজেনেটেড হিমোগ্লোবিন থাকে, সেটা হলো অক্সিজেনেটেড হিমোগ্লোবিন থাকে, এর জন্য সেটা কোন ব্লাড, অ্যালকালাইন। তাহলে আমরা এটা প্রশ্ন করি ভাইভাতে যে 7.35 কোথায়, 7.45 কোথায়। নর্মালি তো আমরা জানি পিএইচ 7.4, তাহলে 7.35 থাকবে ভেনাস ব্লাডে, অ্যান্ড 7.45 থাকবে আর্টেরিয়াল ব্লাডে। এখন এইটা কিন্তু একটা ইন্ডিকেটর পিএইচ। তাহলে আমরা ডেফিনিশনটা পড়ি, যেটা নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। তাহলে আমরা কি মনে রাখবো, জাস্ট মনে রাখবো এই ডেফিনিশন থেকে যে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। পিএইচটা কি, তাহলে আমরা বলি ডিফাইন্ড অ্যাজ দ্য নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। তাহলে এই ফর্মুলাটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু ডেফিনেশনটা আমরা বলতে পারবো। এখানে এই পিটা কি ইন্ডিকেট করে, এটা নেগেটিভ লগারিদম টু বেস 10, এটা বেস 10 ইন্ডিকেট করে। এই থার্ড ব্র্যাকেট ইন্ডিকেট কনসেন্ট্রেশন, এনি টাইপ অফ সলিড কনসেন্ট্রেশন ইন্ডিকেট থার্ড ব্র্যাকেট বাই থার্ড ব্র্যাকেট। তাহলে পিএইচটা কি, নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। নাও যে পিএইচ আমরা কেন জানবো, ইম্পর্টেন্স অফ পিএইচ। প্রথমেই বলছি বায়োকেমিস্ট্রি পড়তে গেলেই আমরা নিজেকে প্রশ্ন করব আমরা কি পড়ছি এবং কেন পড়ছি, আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কি। তাহলে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটাই হবে ইম্পর্টেন্স, ঠিক আছে, প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স অ্যাপ্লিকেশনটাই হবে ইম্পর্টেন্স অফ পিএইচ, ইউজফুল ফর ডায়াগনোজিং ডিজিজ। যে কোনো ডিজিজ ডায়াগনোসিস করতে গেলে আমরা
পিএইচ মেজার করব, সেটা পরে আমি এক্সপ্লেইন করব। জাস্ট তোমরা মনে রাখো যে ডিজিজ ডায়াগনোসিস করার জন্য পিএইচটা একটা ইন্ডিকেটর। অ্যান্ড এনজাইম নিডেড অপটিমাম পিএইচ ফর ইটস স্পেসিফিক অ্যাকশন। তোমরা এনজাইম পড়ে আসছো, এনজাইম কি? প্রোটিন ইন নেচার, তাই না? তাহলে যে কোনো প্রোটিনের ফাংশনালি অ্যাক্টিভ হতে গেলে কি হবে? ফাংশনালি অ্যাক্টিভ থাকতে গেলে তাকে কি হতে হবে? 3-ডাইমেনশনাল স্ট্রাকচার। 3-ডাইমেনশনাল স্ট্রাকচার। তাহলে 3-ডাইমেনশনাল স্ট্রাকচারটা আবার ডিস্টোর্টেড হয়ে যায় কি? হাই অ্যাসিডিক অর অ্যালকালাইন। তার মানে পিএইচ যদি এক্সেস হয় অথবা ডিক্রিজ হয়, তখন কি হবে? এই 3-ডাইমেনশনাল স্ট্রাকচার অফ এনজাইমটা ডিস্টোর্টেড হয়ে যাবে। তখন এনজাইম অ্যাক্টিভিটি উইল বি ডিক্রিজড অ্যান্ড আলটিমেটলি লস্ট। তখন কোনো ধরনের মেটাবলিক রিয়াকশন থাকবে না। তাহলে মেটাবলিক রিয়াকশন না থাকলে কি হবে? কেমিক্যাল রিয়াকশন নাই। নো কেমিক্যাল রিয়াকশন, আলটিমেটলি ডেড বডি হয়ে গেল। তাহলে কেমিক্যাল রিয়াকশনটা মাস্ট ফর লিভিং সেল। তাহলে এনজাইম নিডেড অপটিমাম পিএইচ ফর ইটস স্পেসিফিক অ্যাকশন। ঠিক আছে? তাহলে আমরা জানি পিএইচ নর্মাল 7.35 থেকে 7.45। ঠিক আছে? তাহলে বিলো 7.35 আমরা এটাকে কি বলবো? অ্যাসিডোসিস। সেখানে কি হবে? অ্যাসিডোসিস কেন বলবো? বিলো 7.35 তার মানে কি? হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা বেড়ে গেল। হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কমে গেলে, যেহেতু এটা নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, তখন পিএইচটা কি হবে? পিএইচ অলসো ডিক্রিজড। ঠিক আছে? এখান থেকে মনে রাখবো, যেহেতু নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, কাজে হাইড্রোজেন আয়ন বেড়ে গেলে আমরা পিএইচ কি করব? ডিক্রিজ হবে। এটুকু মনে রাখো। তাহলে হাইড্রোজেন আয়ন বেড়ে গেলে কি হবে? পিএইচটা ডিক্রিজ হবে। আর কমে গেলে কি হবে? পিএইচটা ইনক্রিজ করবে। এখান থেকে আমরা মনে রাখবো। জাস্ট এই ফর্মুলাটা আমাদের মাথায় সেট করে রাখতে হবে। এখন আমরা মেজারমেন্ট কিভাবে করব? কিছু কিছু রিটেন কোয়েশ্চেন বা ভাইবা কোয়েশ্চেন আমাদের লাগে, যেমন নন স্পেসিফিক মেথড বাফার দিয়ে করব, ইন্ডিকেটর, পিএইচ পেপার, লিটমাস পেপার, এগুলা নন স্পেসিফিক মেথড। আর স্পেসিফিক মেথড পিএইচ মিটার, হাইড্রোজেন ইলেকট্রোড, গ্যাস ইলেকট্রোড, ক্যালোমেল মেথড, এগুলা রিটেনের জন্য তোমাদের মুখস্থ রাখতে হবে। এবং মাঝে মাঝে এমসিকিউতে কিছু কিছু দিয়ে দেয়, তখন তোমাদের এখান থেকে এমসিকিউ বাছাই করে নিতে হবে। তাহলে পিএইচটা আমরা মনে রাখবো এই ফর্মুলা দিয়ে, যে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। তাহলে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, কি হবে? পিএইচটা ডিক্রিজ করবে। আর যদি হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা কমে যায়, পিএইচটা কি করবে? ইনক্রিজ করবে। এতটুকু আমাদের মনে রাখতে হবে। নাও পিএইচ অফ ওয়াটার ইজ 7, আমরা জানি। কিভাবে 7 সেটা আমরা একটু বুঝে নিব, আমরা কনসেপ্টটা ক্লিয়ার করব। ওয়াটারকে কেন আমরা 7 বলি? ওয়াটারটা কি হবে? ইট ইজ টেকেন অ্যাজ স্ট্যান্ডার্ড ফর কম্পোজিশন অফ পিএইচ বিকজ ইট ইজ নিউট্রাল অ্যান্ড ফাউন্ড ইউনিভার্সালি। ইট ইজ নিউট্রাল, ওয়াটারটাকে আমরা নিউট্রাল বলছি, এবং ফাউন্ড ইউনিভার্সালি। It is dissociated very slightly. It produces the same amount of hydrogen ion and hydroxyl ion by dissociation. এই জিনিসটা আমরা মাথায় রাখবো, যে it produces same amount of hydrogen ion and hydroxyl ion. এর জন্য আমরা ওয়াটারটাকে 7 বলবো, pH 7। আবার এক্সপ্লেইন আমি করব। It is stable for long range of variation. pH স্কেলটা কি? It is an arbitrary logarithmic scale. এতটুকু একটু মুখস্থ করে রাখতে হবে। It is an arbitrary logarithmic scale extending for 0 to 14. তার মানে কি? এখানে হাইড্রোজেন আয়ন 7, হাইড্রোক্সিল আয়ন 7, তাহলে আলটিমেটলি কি হলো? 14. pH 0 indicate pure acid solution and pH 14 indicate pure alkaline solution. Actually 0 হয় না, কিন্তু আমাদের এটা theoretically pH 0 pure acidic solution and pH 14 indicate pure alkaline solution. ঠিক আছে? তাহলে প্রপার্টি কি হবে? এই যে পিএইচ স্কেলের, এটা কিন্তু রিটেনে আসে, যে পিএইচ স্কেল কি? হাইড্রোজেন আয়ন ক্যান নট বি 0, স্কেল বিটুইন আমরা জানি 0 to 14. হাইড্রোজেন আয়ন অ্যান্ড হাইড্রোক্সিল আয়ন ডিপেন্ডস অন ইচ আদার। তার মানে কি? 7 7, এটা যদি 8 হয়
তাহলে হাইড্রোজেন আয়ন হবে 6, এটা 9 হলে এটা হবে 5। এরকম hydrogen ion and hydroxyl ion depends on each other. Variation in pH scale by 1 means 10 time variation in hydrogen ion. যেহেতু নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন এবং এটা কি করে P ইন্ডিকেট বেস 10, যার জন্য এটা 10 টাইমস ভ্যারিয়েশন ইন হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। এটা একটু মাথায় রাখতে হবে, কারণ এটা ভাইভাতে জিজ্ঞেস করা হয়, এমসিকিউতে চলে আসে। এবং তোমরা মনে রাখবে, এটা খুব ভালো করে তোমরা বুঝে নাও, কনসেপ্টটা ক্লিয়ার থাকলে পরে তোমরা কিন্তু যে কোনো অ্যাডমিশন টেস্টে 60% কোয়েশ্চেন তোমরা বায়োকেমিস্ট্রি থেকে পেয়ে যাবে। এবং যারা বায়োকেমিস্ট্রি ভালো করে পড়ে তারা কিন্তু এক চান্সেই চান্স পেয়ে যায়, খেয়াল রেখো কথাটা। নাও এই যে পিএইচ আমরা পড়লাম, এই পিএইচ এর এখন অ্যাসিড পড়লাম, পিএইচ পড়লাম, বেস পড়লাম, এখন এটার অ্যাপ্লিকেশনটা আমরা কি করব? অ্যাপ্লিকেশনটা আমরা লাগাবো বাফার দিয়ে। বলছিলাম আগে যে হাইড্রোজেন আয়ন ডোনারকে অ্যাসিড আর অ্যাকসেপ্টরকে বেস। এই প্র্যাকটিক্যাল এই নলেজটা আমরা অ্যাপ্লাই করব কোথায়? বাফারে। কিরকম? বাফারটা কি করবে? আমাদের বডির পিএইচটা একটা স্ট্যাটিক কন্ডিশনে রাখার চেষ্টা করবে। ট্রাই টু রেজিস্ট দ্য চেঞ্জ অফ পিএইচ। এই বাফারটা কি করবে? ট্রাই টু রেজিস্ট দ্য চেঞ্জ অফ পিএইচ। আমাদের বডির পিএইচটা চেষ্টা করবে, এই যে এখানে লেখা আছে, টু রেজিস্ট দ্য চেঞ্জ অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। এই কাজটা কে করবে? বাফার চেষ্টা করবে। তাহলে বাফারের কাজ কি? 1 নম্বর কাজ বলবো আমরা, ট্রাই টু রেজিস্ট দ্য চেঞ্জ ইন হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। এখন আমরা মুখস্থ বিদ্যাটা কাজে লাগাই। তাহলে এখন থেকে এখান থেকে দেখো, এটা একটা মিক্সচার, কিসের? একটা বেস আর একটা অ্যাসিড, একটা সল্ট একটা অ্যাসিড, তাই না? সল্ট বাই অ্যাসিড। তাহলে এটা একটা রিয়াকশন দেখতে পাচ্ছি আমরা, একটা পেয়ার। এখান থেকে আমরা ডেফিনেশনটা সাজাই, ইট ইজ দ্য মিক্সচার অফ উইক অ্যাসিড বা কার্বনিক অ্যাসিড উইক অ্যাসিড with the salt of strong conjugate base. Strong conjugate base, bicarbonate a strong conjugate base that possesses the ability to resist change in hydrogen ion concentration to maintain a constant, nearly constant pH. একদম কনস্ট্যান্ট কিন্তু পারবে না, সে ফেল হলে অন্যরা আপার হ্যান্ড নিবে। তাহলে ট্রাই টু মেনটেন এ নিয়ারলি কনস্ট্যান্ট পিএইচ when acid or alkali is added to it। তার মানে কি, আমাদের বডিতে যখন অ্যাসিডিটি হয় অথবা অ্যাসিডোসিস হয় অথবা অ্যালকালোসিস হয়, তাহলে কে কাজ করে আমাদের বডিতে? এখান থেকে আমরা বুঝতে পারি কে কাজ করে, এই যে বাফারটা কাজ করে। তাহলে ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে কে কাজ করলো? বাফার কাজ করলো। ট্রাই টু রেজিস্ট দ্য চেঞ্জ অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কে করে? বাফার। তাহলে আমাদের বডির পিএইচ এই যে নিয়ারলি কনস্ট্যান্ট রাখার জন্য উইদিন সেকেন্ড টু মিনিট কে কাজ করে? বাফার করে। তাহলে বাফারকে আমরা বলবো ফার্স্ট লাইন ডিফেন্স। তাহলে পিএইচ মেনটেন করার জন্য ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে কে কাজ করে? বাফার করে। তাহলে আমি আবার বাফারের ডেফিনিশনটা একটু এক্সপ্লেন করি। ইট ইজ দ্য মিক্সচার অফ উইক অ্যাসিড with its salt of strong conjugate base that possesses the ability to resist change in hydrogen ion concentration to maintain a constant pH when acid or alkali is added to a solution। এখানে কি হবে? আমরা মনের মধ্যে ভেবে নিব যে আমাদের বডিতে অ্যাসিডিক অথবা অ্যালকালাইন যখন হয়, তখন এই বাফারটা চেঞ্জ, ট্রাই টু রেজিস্ট দ্য চেঞ্জ অফ হাইড্রোজেন আয়ন। কিভাবে কিভাবে করে বলো তো? যে আগে বলছিলাম যে অ্যাসিডটা কি করে? প্রোটন ডোনার। আর বেসটা কি করে? প্রোটন অ্যাকসেপ্টার। তাহলে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, তাহলে এখানে কোন কাজ, কে কাজ করবে? বাফারের বেসিক পোর্শন, এই বেসটা করবে। বেসটা কি করবে? তখন হাইড্রোজেন আয়নটা অ্যাকসেপ্ট করবে। আবার যখন হাইড্রোজেন আয়ন কমে গেল, তখন অ্যাসিডটা কি করবে? হাইড্রোজেন আয়ন ডোনেট করবে। তাহলে তখন এই পিএইচটা আমাদের নর্মাল হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই জিনিসটাই আমরা অ্যাপ্লাই করব আমাদের বডিতে, যে অ্যাসিডটা হলো প্রোটন ডোনার আর বেসটা কি করবে? এই বেসটা কি করবে? প্রোটন অ্যাকসেপ্টার। ঠিক আছে? তাহলে এই কাজটা কে করবে? একা করবে না, বাফার হিসেবে, দ্যাট মিন্স একটা পেয়ার হিসেবে করবে। তাহলে বাইকার্বনেট বাফার আমরা লিখতে পারি সোডিয়াম বাইকার্বনেট
বাইকার্বনিক অ্যাসিড অথবা পটাশিয়াম বাইকার্বনেটও বলতে পারি, যেহেতু আমাদের বডিতে সবচেয়ে বেশি এক্সট্রাসেলুলার ফ্লুইডে সোডিয়াম আছে, কাজে বাফারিং করে বেশি সোডিয়াম বাইকার্বনেট আর কার্বনিক অ্যাসিড। এটা হলো একটা পেয়ার। আবার ফসফেট বাফার একটা আছে, এখানে আমরা কিন্তু এটা লিখতে দেই ভাইভাতে এবং বলতেও বলি, যেটা বলো তো কি, ডাইসোডিয়াম মনোহাইড্রোজেন ফসফেট। তাহলে এটা কি হবে, অ্যাসিড না বেস? এটা হবে বেস। আর এটা কি হবে, মনোসোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, এটা হবে অ্যাসিড। এখানে দেখো হাইড্রোজেন মলিকুল দুইটা আছে, এখানে একটা আছে, কাজে এটা অ্যাসিড, এটা বেস। আমরা কিন্তু ভাইবা বোর্ডে বলি যে লিখো তো ফসফেট বাফারটা আমরা কিভাবে লিখবো, তাহলে এটা এভাবে লিখতে হবে, ডাইসোডিয়াম মনোহাইড্রোজেন ফসফেট, আর অ্যাসিড বা লিখবো মনোসোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট। নাও এখন বাফারটা কি করে, কিভাবে কাজ করে, এই কাজটার মেইন কাজ কি, যেমন মেকানিজম অফ অ্যাকশন অফ বাফার অথবা এসেন্স অফ বাফারিং অ্যাকশন, দুইটা অ্যান্সারই সেম, হ্যাঁ, অথবা মোড অফ অ্যাকশন অফ বাফার, সব এক। কিভাবে বলবো আমরা, কনভার্সন অফ স্ট্রং অ্যাসিড ইনটু উইক অ্যাসিড অ্যান্ড কনভার্সন অফ স্ট্রং বেস ইনটু নিউট্রাল সল্ট। কোনো স্ট্রং জিনিসই আমাদের বডিতে রাখবো না, সেটাকে আমরা নিউট্রাল করব অথবা উইক করে দিব। তো এটার এক্সাম্পলটা কিভাবে দিব, যে স্ট্রং অ্যাসিড যখন আমরা অ্যাড করব তখন কে কাজ করবে, বাইকার্বনেট বাফার সিস্টেমের কোন জিনিসটা কাজ করবে, যেমন স্ট্রং অ্যাসিড আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমি স্ট্রং অ্যাসিড ইউজ করলাম, তখন কি সোডিবাইকার্ব, এটা এই বাফারের এই পোর্শনটা কি করবে, এটাকে নিউট্রালাইজ করবে। কিভাবে, নিউট্রাল সল্ট করবে। দেখো সোডিয়াম ক্লোরাইড করলো আর কার্বনিক অ্যাসিড উইক অ্যাসিড করলো, তাহলে আমাদের এক্সাম্পলটা হয়ে গেল কনভার্সন অফ স্ট্রং অ্যাসিড ইনটু উইক অ্যাসিড অ্যান্ড কনভার্সন অফ স্ট্রং বেস ইনটু নিউট্রাল সল্ট। তাহলে মেকানিজম অফ অ্যাকশন আসলে অবশ্যই আমরা দুইটা লাইন লিখে এই রিয়াকশনটা আমরা দিয়ে দিব, ঠিক আছে, এই রিয়াকশনটা আমরা লিখে দিব, তাইলে আমরা নাম্বারটাও ওইভাবে ফুল নাম্বারের মতোই পেয়ে যাব। এবং যখন বলবো আমরা পিএইচ রেগুলেশন হাউ পিএইচ ইজ রেগুলেটেড, ফার্স্ট লাইন ডিফেন্স আমি কি বলছি, বাফার। তাহলে ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে কে কাজ করে, বাফার সিস্টেম। তখন আমরা কি লিখব, এই এক্সাম্পলটা দিয়ে দিব, যে বাফার সিস্টেমটা কিভাবে করে, কনভার্সন অফ স্ট্রং অ্যাসিড ইনটু উইক অ্যাসিড অ্যান্ড কনভার্সন অফ স্ট্রং বেস ইনটু নিউট্রাল সল্ট। সাথে সাথে আমরা এই এক্সাম্পলটা অবশ্যই লিখে নিব, ঠিক আছে। সবচেয়ে ইজি এক্সাম্পলটা কিন্তু দিয়ে দিলাম, এবং এটাই আমাদের বডিতে সবচেয়ে বেশি হয়। এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমরা জানো সবচেয়ে স্ট্রং অ্যাসিড, এবং কোথায় সিক্রেশন হয়, স্টমাকে। আর ইন্টারেস্টিংলি বডিতে সবচেয়ে লোয়েস্ট পিএইচ কোথায়, স্টমাকে, মনে রাখবে, সেখানে লোয়েস্ট পিএইচ, এবং পেপসিন কাজ করে লোয়েস্ট পিএইচে। পেপসিন কাজ করে কোথায়, কাজ করে স্টমাকে। তাহলে স্টমাকের পিএইচ সবচেয়ে লোয়েস্ট, এটা আমাদের মনে রাখতে হবে, এটা আমরা ভাইভাতে জিজ্ঞেস করি। তাহলে যখন অ্যাসিড ইউজ করলাম, এখন আমরা যখন ওয়েন স্ট্রং বেস ইজ অ্যাডেড টু বাইকার্বনেট বাফার সলিউশন, তখন কি হবে, তখন অ্যাসিড পোর্শনটা কাজ করবে। অ্যাসিডটা কি করবে, এটাকে নিউট্রাল করবে, স্ট্রং বেসকে নিউট্রাল করে এই যে নিউট্রাল সল্ট করে দিল। তাহলে কার্বনিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট আর ওয়াটার হয়ে গেল নিউট্রাল সল্ট। তাহলে যখন মোড অফ বাফার অথবা মেকানিজম অ্যাকশন অফ বাফার অথবা ইম্পর্টেন্স অফ বাফার অথবা ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে বাফার কিভাবে কাজ করে, অবশ্যই তোমরা এই মেকানিজম অফ অ্যাকশনটা লিখবে, লিখে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেজের নিউট্রালিটি তোমরা রিয়াকশনটা অবশ্যই দেখাবে, ঠিক আছে। নাও what is the importance of buffer, maintain hydrogen ion concentration, third bracket indicate concentration of body fluid and different enzymatic activity। আগেই বলছি যে every enzyme has optimum pH, below and above enzyme activity is decreased, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু importance of pH also। নাও ডিটারমিনেশন অফ পিএইচ উইথ ইন্ডিকেটর, পিএইচটা আমরা ইন্ডিকেটর দিয়ে ইউজ করতে পারি, ডিটারমাইন করতে পারি। সেই ইন্ডিকেটরটা কিভাবে ইউজ করবো, বাফার দিয়ে। পারফর্ম দ্য হোমিওস্ট্যাটিক ফাংশন উইদিন দ্য বডি, কে করে, বাফার। তাহলে কোনভাবে করবে বাফার, ওই যে বললাম স্ট্রং অ্যাসিডকে উইক অ্যাসিড করবে এবং কনভার্সন অফ স্ট্রং বেস ইনটু নিউট্রাল সল্ট, তাহলে এভাবে হোমিওস্ট্যাটিক ফাংশন করে। আবার বলি হোমিওস্ট্যাসিস, সাথে সাথে জিজ্ঞেস করবে হোমিওস্ট্যাসিস কি, কি বলছিলাম,
মেইনটেনেন্স অফ ইন্টারনাল এনভায়রনমেন্ট নিয়ারলি কনস্ট্যান্ট। ইন্টারনাল এনভায়রনমেন্ট রিপ্রেজেন্ট এক্সট্রাসেলুলার ফ্লুইড কম্পার্টমেন্ট। ঠিক আছে, এখানে কিন্তু আবার আমরা সাথে সাথে জিজ্ঞেস করি হোয়াট ইজ হিমোস্ট্যাসিস। তো তোমরা দুইটা মিলায় ফেলো না, এটা হলো হোমিওস্ট্যাসিস আর ওটা হলো হিমোস্ট্যাসিস, অ্যারেস্ট অফ ব্লিডিং। হিমোস্ট্যাসিস এটা কি স্পন্টিনিয়াস অ্যারেস্ট অফ ব্লিডিং, সেটাকে আমরা বলবো হিমোস্ট্যাসিস। তাহলে এই দুইটা তোমরা ভুল করো না, ঠিক আছে, হোমিওস্ট্যাসিস অ্যান্ড হিমোস্ট্যাসিস। নাও বাফারের সাথে একটা রিলেশন আছে পিকে। কোন বাফারের অ্যাকশন কত বেশি সেটা ডিপেন্ড করে পিকের উপর। পিকেটা কি, এটাও ভাইভাতে জিজ্ঞেস করি, এমসিকিউ তো চলে আসে। দ্য পিকে ইজ দ্য পিএইচ অ্যাট উইচ অ্যাসিড ইজ হাফ নিউট্রালাইজ। এটাকে আমরা বলবো পিকে। যেই পজিশনে পিএইচ হাফ নিউট্রালাইজড হয়ে যায় সেটাকে আমরা বলবো পিকে। যেমন ডিফারেন্ট পিকে ভ্যালু, আমি আর এক্সপ্লেনেশন দিব না, এটা আগে রিটেনে আসতো এখন আর আসে না, তোমাদেরও না জানলে হবে, জাস্ট জেনে রাখো যে হাফ নিউট্রালাইজড হলে সেটাকে আমরা বলবো পিকে। এখন ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, ভাইভাতে জিজ্ঞেস করে, এমসিকিউতেও আসে। ডিফারেন্ট পিকে ভ্যালু অফ বাইকার্বন বাফারের পিকে ভ্যালু কত, 6.1, আর ফসফেট বাফারের পিকে ভ্যালুটা হলো 6.8। তাহলে কোনটা স্ট্রং বাফার, ফসফেট বাফার না বাইকার্বনেট বাফার? যেহেতু আমরা বলছি যে বাফারিং ক্যাপাসিটি ইজ ম্যাক্সিমাম ওয়েন পিএইচ ইকুয়াল টু পিকে, পিএইচ ইকুয়াল টু পিকে, তাহলে এটা তো সমান হয় নাই। তাইলে কোনটাকে আমরা স্ট্রং বাফার বলবো, ফসফেট বাফার, কারণ এটা নিয়ারার টু দ্য ফিজিওলজিক্যাল পিএইচ। ফসফেট বাফারের পিকেটা নিয়ারার টু দ্য ফিজিওলজিক্যাল পিএইচ, এই জন্যই আমরা বলবো ফসফেট বাফারকে স্ট্রং বাফার দেন বাইকার্বনেট বাফার। ঠিক আছে, বাইকার্বনেট বাফারের পিকে কত, 6.1। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট জিনিস। এখানে সাথে সাথে আমরা আরেকটা প্রশ্ন করি যে স্ট্রং বাফার হলো ফসফেট বাফার, তাহলে প্রাইম বাফার কোনটা, প্রাইম প্রধান বাফার কোনটা, সেটা হবে প্রাইম বাফারটা হবে বাইকার্বনেট বাফার। কেন, কারণ এটার রেশিওটা বেশি আমাদের বডিতে, 20:1, 20:1 রেশিওতে বাইকার্বনেট বাফার থাকে। বাইকার্বনেট 20, কার্বনিক অ্যাসিড 1, এই রেশিওতে আমাদের বডিতে থাকে। ওয়ারেস ফসফেট বাফার থাকে 4:1। ফসফেট বাফার কতটুকু থাকে, 4:1। তাইলে প্রাইম বাফার বেশি সলিউশন বেশি কার থাকে, বাফার বাইকার্বনেট বাফার। আরেকটা কারণে আমরা প্রাইম বাফার বলবো বাইকার্বনেটকে, এইটার বাফারের কম্পোজিশন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার দুইটাই অপারেট হয় লাংস এবং কিডনি দিয়ে, লাংস এবং কিডনি দিয়ে, তার মানে এটা ওপেন বাফার। কিন্তু ফসফেট বাফার কিন্তু শুধু কিডনি দিয়েই আমাদের এক্সক্রিয়েট করে, এবং কিডনি শুধু ফসফেট বাফারিং মাধ্যমে পিএইচটাকে রেগুলেট করে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু অনেক অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এবং ভাইবা কোয়েশ্চেন আসবে, রিটেনেও আসবে। ঠিক আছে, নাও কিছু আমরা ইম্পর্টেন্ট জিনিস জানি যেটা আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করবে, পরেও কাজে লাগবে। আমরা আগেই বলছি নর্মাল পিএইচ 7.35 to 7.45। এবার নর্মাল হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন 0.0004 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, অথবা 40 মিলি ইকুইভ্যালেন্ট, এভাবেও বলতে পারো। ঠিক আছে, তারপরে এটা গাইটনে আছে এইভাবেই লেখা, তোমরা দেখে নিও। এন্ড লাইফ কম্পিটেবল উইদিন 6.8 to 7.8। পিএইচ যখন 6.8 থেকে 7.8 থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের লাইফটা কম্পিটেবল থাকে। বিলো অ্যান্ড অ্যাবাভ কি হবে, ডেড। আর কিন্তু লাইফটা কম্পিটেবল থাকবে না, কারণ বডি ক্যান নট কম্পেনসেট বিলো অ্যান্ড অ্যাবাভ দিস রেঞ্জ। তার মানে এই রেঞ্জের মধ্যে থাকলে আমাদের পিএইচটা কম্পেনসেট করে কে, ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে কাকে বলছিলাম, বাফার, মানে উইদিন সেকেন্ড টু মিনিট। আর সেকেন্ড লাইন ডিফেন্স হিসেবে কাজ করে রেসপিরেটরি সিস্টেম, অ্যান্ড ফাইনাল ডিফেন্স হিসেবে কাজ করে কে করে, রেনাল সিস্টেম। মনে রাখো, ফাইনাল ডিফেন্স হিসেবে কাজ করে রেনাল সিস্টেম, আর সেকেন্ড লাইন ডিফেন্স হিসেবে কাজ করে রেসপিরেটরি সিস্টেম। ঠিক আছে, আর ফার্স্ট লাইন ডিফেন্স দ্যাট ইজ উইদিন সেকেন্ড টু মিনিট কে কাজ করে, বাফার সিস্টেম, এবং আওয়ার টু ডে কে কাজ করে, রেসপিরেটরি সিস্টেম, এবং তারপরে ডে এর পর থেকে কে কাজ করবে, রেনাল সিস্টেম, আর সেকেন্ড লাইন ডিফেন্স কাজ করবে রেসপিরেটরি সিস্টেম। এই তিনটা লাইন আমাদের মনে রাখতে হবে ভাইবার জন্য, রিটেনের জন্য। সব সময় তোমরা এই তিনটা লাইন এভাবেই লিখবে, এটা গাইডনে আছে। নাও আমাদের একটু কিছু জানতে হবে যে আমাদের বডিতে কতটুকু অ্যাসিড প্রোডাকশন হয়,
যেহেতু বাফারিং হচ্ছে, তাহলে অ্যাসিডের মধ্যে আমাদের আছে ভোলাটাইল অ্যাসিড অ্যান্ড নন ভোলাটাইল অ্যাসিড। ভোলাটাইল অ্যাসিড তোমরা জানো যেটা লাং দিয়ে এক্সপায়ার হয়ে যায়, দ্যাট ইজ এই কার্বনিক অ্যাসিডের কম্পোনেন্ট হলো ওয়াটার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এক্সহেলড বাই এক্সপিরেশন, দ্যাট ইজ এক্সক্রিটেড বাই লাংস, এটা তোমরা জানো। তাহলে সেটা হবে ভোলাটাইল অ্যাসিড। এবং ইন্টারেস্টিংলি ভোলাটাইল অ্যাসিড আমাদের বডিতে প্রডিউস হয় 20,000 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, whereas non-volatile acid produce হয় 80 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। দেখো, বাই দ্য গ্রেস অফ আল্লাহ, দেখো 20,000 মিলি ইকুইভ্যালেন্ট হচ্ছে ভোলাটাইল অ্যাসিড which is easily expired through lung, right? And non-volatile acid only 80 milli equivalent per liter, যেটা excreted by lung। হ্যাঁ, যে তাহলে নন ভোলাটাইল অ্যাসিড কি কি আছে? ল্যাকটিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড আমরা জানি কোথা থেকে পাই, আমাদের ক্রেব সাইকেলে কি হয়, অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে, অ্যারোবিক সাইকেলে কি হয়, পাইরুভেট। আর অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হলে কি হবে, ল্যাকটেট। আগে মনে আছে তো, ল্যাকটেট হয়, তাই না? ল্যাকটেট থেকে নর্মাল ফিজিওলজিক্যাল পিএইচে সেটা ল্যাকটিক অ্যাসিড হয়ে যায়, ঠিক আছে? তাহলে ল্যাকটিক অ্যাসিড হচ্ছে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। সালফিউরিক অ্যাসিড আমরা কোত্থেকে পাই? এটা পাই সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজমে আমরা সালফিউরিক অ্যাসিড পাবো। আর ফসফরিক অ্যাসিড কোথায় পাবো? অর্গানিক ফসফেট থেকে পাবো, অর্গানিক ফসফেট, ফসফোলিপিড, সেখান থেকে আমরা পাবো ফসফরিক অ্যাসিড। আর আমাদের বেসটা প্রোডাকশন ভেরি নেগলিজেবল, ভেরি নেগলিজেবল। এখন এই যে বাই রেনাল সিস্টেম কি কি এক্সক্রিয়েট হচ্ছে? নন ভোলাটাইল অ্যাসিড। তার মানে আমাদের নর্মাল পিএইচ, কিন্তু বডি পিএইচ আমরা কত বললাম? 7.35 থেকে 7.45। তাহলে কিডনি কিন্তু কি করছে আমাদের? এই অ্যাসিডটাকে এক্সক্রিয়েট করছে, এই নন ভোলাটাইল অ্যাসিডটাকে। তাহলে ইউরিনারি পিএইচ কি অ্যাসিডিক হবে না অ্যালকালাইন হবে? অবশ্যই অ্যাসিডিক হবে, কারণ তার এক্সক্রিয়েট করতে হচ্ছে হিউজ অ্যামাউন্টে হাইড্রোজেন আয়ন। কাজেই তার এটা হচ্ছে পিএইচ হচ্ছে 4.5 থেকে 6.5। তাহলে আমাদের ইউরিনটা কি হচ্ছে? অ্যাসিডিক ইন নেচার। এটা এই কথাটা রাখতে হবে, মাথায় রাখতে হবে। আমাদের ইউরিনটা কি হচ্ছে? অ্যাসিডিক ইন নেচার। নর্মাল পিএইচ 3.75 টু 7.45 এবং অ্যাসিড ইউরিনারি পিএইচ কত হচ্ছে? 4.5 থেকে 6.5, ঠিক আছে? নাও এই যে আমি বারবার বলছি যে হাউ পিএইচ ইজ রেগুলেটেড। পিএইচ ইজ রেগুলেটেড, আমি কি বলছিলাম? ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে কে কাজ করে? বাফার সিস্টেম। ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে করে বাফার। কি করে? উইদিন সেকেন্ড টু মিনিট। বাফারের ডেফিনিশনটা আমরা কি পড়ছিলাম? ট্রাই টু রেজিস্ট দ্য চেঞ্জ অফ পিএইচ। তাইলে পিএইচটা চেঞ্জটা সে রেজিস্ট করে, কিভাবে করে? বাই বাফারিং অ্যাকশনের মাধ্যমে। কি করে? কনভার্সন অফ স্ট্রং অ্যাসিড ইন্টু উইক অ্যাসিড অ্যান্ড কনভার্সন অফ স্ট্রং বেস ইন্টু নিউট্রাল বেস, নিউট্রাল সল্ট। এটা আমরা আগে পড়ে আসছি। তাহলে এইভাবেই ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে বাফার কাজ করে। কে কে কাজ করে? বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার, প্রোটিন বাফার, ঠিক আছে? মেইনলি ব্লাডে বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার, প্রোটিন বাফার। প্রোটিন বাফারের মধ্যে আবার হিমোগ্লোবিন বাফারও আছে, ঠিক আছে? তারপরে আসো ফার্স্ট লাইন ডিফেন্স যেহেতু বাফার করে, এটা উইদিন সেকেন্ড টু মিনিট। নাও উইদিন আওয়ারে কে করে? সেকেন্ড লাইন ডিফেন্স হিসেবে কাজ করে রেসপিরেটরি মেকানিজম। তাহলে রেসপিরেটরি মেকানিজমে আমি কি বলছি? কার্বন ডাইঅক্সাইডটা এক্সহেলড করে অথবা এক্সক্রিয়েট করে কার্বন ডাইঅক্সাইড বাই এক্সপিরেশন, যেটা আমরা ছেড়ে দেই, তার মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইডটা এক্সহেল করি। এবং ফাইনাল ডিফেন্স কে করে? রেনাল মেকানিজম। কোন কোন বাফারটা ছিল? ফসফেট বাফার বলছিলাম, তাই না? ফসফেট বাফার, ওখানে বাইকার্বনেট বাফারও অল্প অল্প কাজ করে। এবং কিডনিতে কোন বাফারটা সবচেয়ে স্ট্রং বাফার? তাহলে আমরা মনে রাখবো কিভাবে? ফসফেট বাফার। আর রেসপিরেটরি মেকানিজমে কোন বাফারটা কাজ করে বেশি? বাইকার্বনেট বাফার, ঠিক আছে? আর সেখানে হিমোগ্লোবিনও বাফারিং করে অক্সিজেন ডেলিভারি করার জন্য। কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেন ডেলিভারি করার জন্য হিমোগ্লোবিনটাও সেখানে কাজ করে। তাহলে বাফারের আমরা এই তিনটা লাইন অবশ্যই লিখব, যে সবসময় আসে হাউ হোমিওস্ট্যাসিস ইজ মেনটেন, অথবা হাউ পিএইচ ইজ মেনটেন, অথবা আসে
পিএইচ হোমিওস্ট্যাসিস ইজ মেনটেন। সব সময় সব কথার অ্যান্সারগুলোই হবে এই 3 ভাবে, ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ড লাইন ডিফেন্স, ফাইনাল ডিফেন্স। তাহলে ফার্স্ট লাইন ডিফেন্স হিসাবে আমরা বাফার লিখবো, সেটা আগে বলে আসছি তোমরা কিভাবে লিখবে। বাফারের মেকানিজম অফ অ্যাকশন লিখবে আর ওই রিয়াকশনটা দেখাবে। তারপরে সেকেন্ড লাইন ডিফেন্স হিসেবে কে কাজ করে? রেসপিরেটরি মেকানিজম। তাহলে আমরা রেসপিরেটরি মেকানিজম আর রেনাল মেকানিজমটা পরে আমরা এক্সপ্লেন করব। এখন বাফারের পরে আমাদের অ্যাসিড বেস ডিসঅর্ডার কি কি আছে। যেহেতু আমরা অ্যাসিড পড়লাম, বেস পড়লাম, কতটুকু অ্যাসিড আছে এবং আমাদের বডির নর্মাল পিএইচ কত এটা জানলাম। এখন অ্যাবাভে গেলে কি হয়, বিলোতে গেলে কি হয়, এটা হলো নর্মাল ফিজিওলজি, নর্মাল কেমিক্যাল রিয়াকশন। এখন ক্লিনিক্যালি কি সমস্যা হবে, যেটা আমরা বলছি বায়োকেমিস্ট্রি না জানলে ক্লিনিক্যালি তোমরা খালি বলবা অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, কিন্তু আমাদের বুঝতে হবে অ্যাসিডোসিসে কি কি কেমিক্যাল রিয়াকশন আমাদের অল্টার হচ্ছে, অ্যালকালোসিসে কি কি হচ্ছে। ক্লিনিক্যালে গেলে অ্যাসিডোসিসে, অ্যালকালোসিসে তোমরা সাইন সিমটম পড়বে, ঠিক আছে, ইনভেস্টিগেশন পড়বে, কিন্তু কেমিক্যাল রিয়াকশনটা কিন্তু তোমাদের বুঝতে হবে বায়োকেমিস্ট্রি থেকে। তাহলে একটু মনে রাখো, অ্যাসিডোসিস আমি কি বলছিলাম, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা বেড়ে গেলে, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেড়ে গেলে তখন পিএইচটা কি হবে, ডিক্রিজ নর্মাল, এই যে 7.35 এর নিচে চলে গেলে আমরা বলবো অ্যাসিডোসিস। তখন কি হবে, লিডস টু সিএনএস ডিপ্রেশন অ্যান্ড কমা। এই জিনিসটা তোমরা কিন্তু কেমিক্যাল রিয়াকশন থেকে বুঝবে, কেমিক্যাল রিয়াকশন থেকে কেন সিএস ডিপ্রেশন হয়, কেন কমা হয়, সেটা তোমরা পরে ওই ক্লিনিক্যাল ইয়ারে গিয়ে বুঝবে, এখানে আমরা আর এক্সপ্লেন করব না। তোমরা জাস্ট এতটুকু মনে রাখো যে অ্যাসিডোসিস কিন্তু আমাদের কম্পিটেবল টু লাইফ কতটুকু ছিল, 6.8 থেকে 7.8, 6.8 এর নিচে গেলে কমা অ্যান্ড ডেথ, ঠিক আছে। তাহলে অ্যালকালোসিস কি, অ্যালকালোসিস আমরা কি বলবো, এটা অ্যালোন না, অ্যাবাভ, অ্যাবাভ 7.4 তখনই আমরা, বা 7.45 উপরে গেলে আমরা বলবো অ্যালকালোসিস। তখন কি হবে, লিডস টু নিউরোমাস্কুলার হাইপার এক্সাইটেবিলিটি। এটার কেমিক্যাল রিয়াকশনও আছে, এটা তোমরা পরে পাবা, এখন বলতে গেলে আর এই ক্লাসটা শেষ হবে না, যে কেন হাইপার এক্সাইটেবিলিটি হয় এটা পরে বলবো টাইম পেলে। এখন ভোলাটাইল অ্যাসিড তোমরা জানো, কার্বনিক অ্যাসিড বলছে, এটা কতটুকু হয়, বারবার একই জিনিস রিপিট করছি কারণ এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। 20,000 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার পার ডে হয় এটা, এবং এটা কি হচ্ছে, এলিমিনেটেড বাই দ্য লাং অ্যাজ কার্বন ডাইঅক্সাইড। এবং ফিক্সড অ্যাসিড কোনটা, নন ভোলাটাইল। কেন, ল্যাকটিক অ্যাসিড, কিটো অ্যাসিড, এটা হলো ফিক্সড অ্যাসিড। এবং সালফিউরিক অ্যাসিড, এটা কতটুকু হচ্ছে আমরা আগে জানলাম, 80 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। আচ্ছা, রেঞ্জ করে যদি আমরা বলি 60 টু 80 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এটা আবার যারা ভেজিটেরিয়ান তাদের কিন্তু এটাও আরো কমে যায়। যারা ভেজিটেরিয়ান তাদের তাদের ইউরিনটা থাকে অ্যালকালাইন, এটার সাথে একটু বলে মনে রাখো, যারা ভেজিটেরিয়ান তাদের ইউরিনটা অ্যালকালাইন থাকে, তার মানে ভেজিটেবল থেকে অ্যাসিড কম প্রোডাকশন হয়, সেটা বেস হয়, ডিসচার্জ বেশি। ফার্স্ট এই ফিক্সড অ্যাসিডগুলো ফার্স্ট দে আর বাফার, দেন হাইড্রোজেন আয়ন এক্সক্রিটেড বাই কিডনি। তাহলে এই ল্যাকটিক অ্যাসিড, কিটো অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে কি হবে, বাফারিং হবে, ঠিক আছে, এটাকে উইক অ্যাসিড করে দিবে। উইক অ্যাসিড থেকে তারপরে সেটা, উইক অ্যাসিড কোনটা ছিল বলছিলাম, কার্বনিক অ্যাসিড, সেটা ডিসোসিয়েট হয়ে কি হবে, বাইকার্বনেট আয়ন অ্যান্ড হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়নটা কি হবে, এক্সক্রিটেড বাই কিডনি। আমি পরে ফিগারে দেখাবো যে হাইড্রোজেন আয়ন ইজ এক্সক্রিটেড বাই কিডনি কম্বাইনিং উইথ অ্যামোনিয়া, অ্যামোনিয়া অ্যান্ড প্রডিউস অ্যামোনিয়াম। এবং ইন্টারেস্টিংলি এই কথাটা মনে রাখো, 94% হাইড্রোজেন আয়ন ক্যাপচার্ড বাই অ্যামোনিয়া, 94% হাইড্রোজেন আয়ন ক্যাপচার্ড বাই অ্যামোনিয়া, এই কথাটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে অ্যামোনিয়া অনেক সময় আমরা বলি টক্সিক অ্যামোনিয়া, আসলে অ্যামোনিয়া কিন্তু টক্সিক না। অ্যামোনিয়া 94% হাইড্রোজেন আয়ন ক্যাপচার করে, হয়ে কি হবে, অ্যামোনিয়াম, তারপরে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কম্বাইন করে অ্যামোনিয়াম ক্লোরাইড হিসেবে কিডনি দিয়ে, তার মানে ইউরিন দিয়ে এক্সক্রিট হয়ে যাবে। তাহলে এখানে তোমরা মনে রাখবা যে হাইড্রোজেন আয়ন 94% ক্যাপচার্ড বাই অ্যামোনিয়া।
এখন আবার বলছি এটা, এই কথাগুলো মনে রাখো, যখন অ্যাসিডোসিস অ্যালকালোসিস তার মানে অ্যাসিড বেস ডিসঅর্ডার হবে, এই ডিফেন্স মেকানিজম হিসেবে এই তিনটা কাজ করবে, ঠিক আছে। এখন দেখো বাইকার্বনেট বাফারকে আমি কোথায় বলছিলাম বেশি ইম্পর্টেন্ট বাফার, রেসপিরেটরি সিস্টেমে। তাহলে বাইকার্বনেট বাফার সিস্টেম অ্যাকাউন্ট ফর 65% of the buffering capacity and 40% of buffering action in the whole body. 40% buffering action of the whole body এবং 65% buffering action কে করে মেইনলি বাইকার্বনেট বাফার। এখন বাফার সম্পর্কে যেহেতু আমরা পড়ছি আর একটু কিছু কিছু জানি আমরা, কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। বডি বেস বাফার কি, এটা মাঝে মাঝে জিজ্ঞেস করে বডি বেস বাফার কি, হ্যাঁ বেস কি, তার মানে কি বডি বেস বাফার মানে কি, বেসটা কি, বাফারের বেস কি আমরা জানি বাইকার্বনেট, তাই না, আগে পড়ে আসলাম বাইকার্বনেট, তারপরে বাইফসফেট, তারপরে বাইসালফেট ছিল না আগে। তাহলে বাফার বেস হলো মেইনলি আমাদের বলছিলাম বাইকার্বনেট। প্রাইম বাফার কত রেশিওতে ছিল, 20:1 রেশিও। তাহলে এখানে কি বাফার বেজের হিসেবে 24 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার মেইনলি থাকে বাইকার্বনেট দিয়ে, থাকে 24 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, প্রোটিন থাকে 15 অ্যান্ড হিমোগ্লোবিন 9 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এটা একটু কষ্ট করে মুখস্থ রেখো, কারণ এটা এমসিকিউতে চলে আসে, অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে, যারা ভালো পারে তাদের জন্য ভালো মার্কস আসে। এখন আরেকটা দুইটা টার্ম আছে, যেহেতু আমরা বেস পড়ছি, তাহলে বেস এক্সেস কি, বেস ডেফিসিট কি। অবশ্যই বেস এক্সেস তার মানে কি বাইকার্বনেটটা যদি বেশি হয়ে যায় তখন আমরা বলবো বেস এক্সেস, আর যখন কমে যায় আমরা বলবো কি বেস ডেফিসিট। এই কথা দুইটা মনে রাখো। তাহলে বেস কোনটা আমরা পড়লাম, বাইকার্বনেট। বাইকার্বনেটটা বেড়ে গেলে আমরা কি বলবো, বেস এক্সেস, আর কমে গেলে আমরা কি বলবো, বেস ডেফিসিট। তাহলে বেস এক্সেস হলে আমরা কি বলবো, অ্যালকালোসিস, পজিটিভ মেটাবলিক অ্যালকালোসিস। পরে আমি আবার এক্সপ্লেন করব কেন মেটাবলিক বললাম। বেস ডেফিসিট হলে কি বলবো, নেগেটিভ মেটাবলিক অ্যাসিডোসিস। বেস ডেফিসিট হলে আমরা বলবো অ্যাসিডোসিস, আর বেস এক্সেস হলে আমরা বলবো অ্যালকালোসিস। এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। বেস এক্সেস লিডস টু অ্যালকালোসিস আর বেস ডেফিসিট লিডস টু অ্যাসিডোসিস। নাও আরেকটা জিনিস একটু জানতে হবে, এই যে আমাদের বডিতে বাফারিং হয়, হাইড্রোজেন আয়ন নিয়ারলি কনস্ট্যান্ট লেভেল থাকে, এইটাকেই আমরা বলি আইসোহাইড্রিক প্রিন্সিপাল অফ পিএইচ। প্রিন্সিপাল না কিন্তু, আইসোহাইড্রিক প্রিন্সিপাল অফ পিএইচ। তার মানে পিএইচটা চেষ্টা করে বডি ফ্লুইডে নর্মাল রাখার জন্য, সেম রাখার জন্য। When there is a change in hydrogen ion concentration in extracellular fluid, the balance of all buffer system changes in the same time. This phenomenon is called isohydric principle. যেমন যদি বেশি বেশি হাইড্রোজেন আয়ন হয়, কোনটা ইউজ আপ হয়ে যাবে, বাইকার্বনেট আয়ন ইউজ হয়ে যাবে, তখন কি বেসটা একটু কমে যাবে, বাফারটা একটু চেঞ্জ হয়ে যাবে। এইটাকেই বলছে আইসোহাইড্রিক প্রিন্সিপাল অফ পিএইচ। তাহলে এটা রিটার্নে আসে, একটুখানি লেজ লাগায় দেয়, হোয়াট ইজ আইসোহাইড্রিক প্রিন্সিপাল, whenever there is a change in hydrogen ion concentration in the extracellular fluid, the balance of all buffer system changes in the same time. This phenomenon is called isohydric principle. এটা আসে রিটেন একটু লেজ সহ আসে। নাও আমরা অ্যাসিড জানলাম, বেস জানলাম, তারপরে পিএইচ জানলাম। এখন আমি জানবো যে পিএইচ এর অ্যাপ্লিকেশন কি। কি বলছিলাম যে বডির হোমিওস্টেসিসের ইন্ডিকেটর হলো পিএইচ। এখন হোমিওস্টেসিসটা কিভাবে মেনটেন হচ্ছে সেটা আমরা একটু দেখি, যে কিভাবে আমাদের বডিতে অ্যাসিড আছে, বেজ আছে। এখন এটা যদি এক্সেস হয় অথবা ডেফিসিট হয়, অথবা বেজ এক্সেস হলো, বেজ ডেফিসিট হলো, কি হবে, এটাকে বলবো আমরা ডিসঅর্ডার, অ্যাসিড বেজ ডিসঅর্ডার। অ্যাসিড বেজ ডিসঅর্ডার। অ্যাসিড বেড়ে গেলে আমরা কি বলবো, অ্যাসিডোসিস। বেজ বেড়ে গেলে কি আমরা বলবো, অ্যালকালোসিস। ঠিক আছে, অ্যাসিড বেড়ে গেলে আমরা কি বলবো, অ্যাসিডোসিস, আর বেস বেড়ে গেলে কি বলবো আমরা, অ্যালকালোসিস। এখন এই অ্যাসিডোসিসটা আবার দুই ধরনের, রেসপিরেটরি অ্যালকালোসিস অ্যান্ড মেটাবলিক, রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যান্ড মেটাবলিক অ্যাসিডোসিস। এই দেখো, তাহলে আমরা কি বলছি, অ্যাসিড বেড়ে গেলে আমরা বলবো অ্যাসিডোসিস, আর বেস বেড়ে গেলে বলবো আমরা অ্যালকালোসিস। তাহলে দুই ধরনের আছে অ্যাসিড বেস ডিসঅর্ডার। কয় ধরনের আছে,
একটু ওয়েট করো, ভিডিওটা একটু ডিস্টার্ব করছে। কথা শোনা যাবে। তোমরা দেখতে পাচ্ছ তো? তাহলে আবার একটু বলি, সরি ফর ডিসরাপশন। অ্যাসিড বেস ডিসঅর্ডার আমরা কিভাবে জানবো? অ্যাসিডোসিস অ্যান্ড অ্যালকালোসিস। অ্যাসিডোসিস অ্যান্ড অ্যালকালোসিস। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি অ্যাসিডোসিস অ্যালকালোসিস দুইটা টার্মই আছে। এখন অ্যাসিডোসিস অ্যান্ড অ্যালকালোসিস আবার দুই ধরনের। অ্যাসিডোসিস হবে রেসপিরেটরি অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস। অ্যালকালোসিসটাও হবে রেসপিরেটরি অ্যালকালোসিস অ্যান্ড মেটাবলিক অ্যালকালোসিস। ঠিক আছে, দুইটাই কিন্তু আছে। তাহলে অ্যাসিডোসিস কয় ধরনের আবার আমরা বলবো? রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যান্ড মেটাবলিক অ্যাসিডোসিস। আর অ্যালকালোসিসটাকে আমরা কি বলবো? রেসপিরেটরি অ্যালকালোসিস অ্যান্ড মেটাবলিক অ্যালকালোসিস। এখন এই দুইটা জিনিস সবাই একটু কনফিউজ করে। আমি একটু শর্টলি বুঝাই বলি। যেমন প্রথম আমরা ধরি রেসপিরেটরি। রেসপিরেটরি দুই ধরনের আছে, অ্যাসিডোসিস আছে, অ্যালকালোসিস আছে। এখন আমরা মাথায় রাখবো যে রেসপিরেটরি ডিসঅর্ডার অলওয়েজ রিলেটেড টু কার্বন ডাইঅক্সাইড। এই জিনিসটা মাথায় সেট করে রাখো, তাহলে কোনো দিনও এই কনসেপ্টটা যাবে না এবং তোমাদের কনফিউশন আসবে না। কিরকম? রেসপিরেটরি রেসপিরেটরি ডিসঅর্ডার অলওয়েজ রিলেটেড টু কার্বন ডাইঅক্সাইড। ওকে, এই জিনিসটা অবশ্যই ভালোভাবে সেট করে রাখো। আমরা বলবো রেসপিরেটরি ডিসঅর্ডার, এনি টাইপ অফ রেসপিরেটরি ডিসঅর্ডার অলওয়েজ রিলেটেড টু কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে। আর আরেকটা টার্ম আছে মেটাবলিক। তাহলে মেটাবলিক ডিসঅর্ডার অলওয়েজ রিলেটেড টু বাইকার্বনেট। এই জিনিসটা মাথার মধ্যে ঢুকায় ফেলো। মেটাবলিক ডিসঅর্ডার অলওয়েজ রিলেটেড টু বাইকার্বনেট আর রেসপিরেটরি ডিসঅর্ডার অলওয়েজ রিলেটেড টু কার্বন ডাইঅক্সাইড। এখন আমি এটার থেকে বলি, যেমন রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়, যদি হয় তাহলে আমরা কি বুঝবো? কার্বন ডাইঅক্সাইডটা ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস হওয়া মানে কি? কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া। কার্বন ডাইঅক্সাইড রিঅ্যাক্ট উইথ ওয়াটার টু প্রডিউস কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস হলে কার্বন ডাইঅক্সাইডটা ইনক্রিজ করবে, কার্বন ডাইঅক্সাইডটা ইনক্রিজ করবে। আর যদি রেসপিরেটরি অ্যালকালোসিস হয় তাহলে কার্বন ডাইঅক্সাইডটা কি করবে? ডিক্রিজ করবে। কারণ আমি বারবার বলছি, রেসপিরেটরি ডিসঅর্ডার অলওয়েজ রিলেটেড টু কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে। আর সাথে সাথে আরেকটা কথা বলছি, যে মেটাবলিক ডিসঅর্ডার, মেটাবলিক অ্যাসিডোসিস হোক আর অ্যালকালোসিস হোক, অলওয়েজ রিলেটেড টু বাইকার্বনেট আয়ন, অলওয়েজ রিলেটেড টু বাইকার্বনেট। তাহলে যদি হয় মেটাবলিক অ্যাসিডোসিস, কি হবে? বাইকার্বনেট আয়ন ডিক্রিজ হবে। যদি হয় মেটাবলিক অ্যালকালোসিস, বাইকার্বনেট আয়নটা ইনক্রিজ হবে। এই কথাটুকু যদি তোমরা সেট করে রাখো, বাকিগুলা তোমরা কিন্তু এমনিই পারবে। যেমন আমি আবার বলি, অ্যাসিড বেস ডিসঅর্ডার কয় ধরনের বললাম? অ্যাসিডোসিস, অ্যালকালোসিস। এটার মার্কার কি? আমি বলছিলাম বডির হোমিওস্টেসিসের মার্কার কোনটা বলছিলাম, ইন্ডিকেটর কোনটা বলছিলাম? পিএইচ। তাহলে আসি আমরা এই যে পিএইচ। ঠিক আছে, আমরা পিএইচ জানবো। তাহলে অ্যাসিড বেস ডিসঅর্ডারের ইন্ডিকেটর প্রথমে আমরা বলবো পিএইচ। পিএইচ এর সাথে এখন আমরা কি কি মেজার করব? পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড করব আর বাইকার্বনেট আয়ন করব। কি কি করব? কার্বন ডাইঅক্সাইড, বাইকার্বনেট আয়ন। তাহলে আমরা কি কি দেখব? পিএইচ,
বাইকার্বনেট আর কার্বন ডাইঅক্সাইড দেখব। এখন এই তিনটা জিনিস মেজার করে, পিএইচ মেজার করে আমি কি বলবো, এটা কি অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস, আমাদের বডির কি সমস্যা, অ্যাসিডোসিস না অ্যালকালোসিস। অ্যাসিডোসিস হলে পিএইচ কি হবে, ডিক্রিজ হবে, আমরা জানি তাই না। অ্যাসিডোসিস হলে পিএইচ হবে কি, ডিক্রিজ। সেটা রেসপিরেটরি অ্যাসিডোসিস হলেও পিএইচ ডিক্রিজ হবে, মেটাবলিক অ্যাসিডোসিস হলেও পিএইচ ডিক্রিজ হবে। হ্যাঁ, আর অ্যালকালোসিস হলে কি হবে, পিএইচ ইনক্রিজ করবে। দেখো অ্যালকালোসিস হলে পিএইচ ইনক্রিজ করবে। তাহলে পিএইচ দিয়ে কি আমরা মেটাবলিক আর রেসপিরেটরি ডিফারেন্সিয়েট করতে পারবো? পারবো না। আমরা শুধু ডিফারেন্সিয়েট করব অ্যাসিডোসিস হলো নাকি অ্যালকালোসিস হলো। ঠিক আছে, আবার বলি, পিএইচটা অ্যাসিডোসিস হলে কি হবে, পিএইচটা বলো কি হবে, ডিক্রিজ করবে, বিলো 7.35 এর নিচে নিচে চলে যাবে। তার মানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেড়ে গেল, সেটা আইদার রেসপিরেটরি হোক অথবা মেটাবলিক হোক। ঠিক আছে, আর যদি অ্যালকালোসিস হয়, যদি এই অ্যালকালোসিস হয় তাহলে কি হবে, কি হবে, পিএইচটা হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কমে গেল, তাহলে পিএইচটা কি হবে, ইনক্রিজ করবে। এই দেখো অ্যালকালোসিস হলে পিএইচ ইনক্রিজ করলো, পিএইচ অ্যালকালোসিস হলে পিএইচ ইনক্রিজ করলো। তাহলে পিএইচ দিয়ে আমরা শুধু অ্যাসিডোসিস আর অ্যালকালোসিস ডিফারেন্সিয়েট করতে পারবো। ঠিক আছে, এখন আমরা কোনটা জানবো, আর কোনটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করব, এটা কি মেটাবলিক না রেসপিরেটরি। তাহলে আমি বলছিলাম কি, রেসপিরেটরি অলওয়েজ রিলেটেড টু কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, আর মেটাবলিক অলওয়েজ রিলেটেড টু বাইকার্বনেট আয়ন। ঠিক আছে, তাইলে রেসপিরেটরি যেহেতু অলওয়েজ রিলেটেড টু কার্বন ডাইঅক্সাইড, তাহলে অ্যাসিডোসিস হলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ করলো। তাহলে অন্যটা কোনটা থাকবে, বাইকার্বনেট আয়ন নর্মাল থাকবে, রেসপিরেটরি অ্যাসিডোসিস। কিন্তু যদি রেসপিরেটরি মেটাবলিক অ্যাসিডোসিস হয় তাহলে কি হবে, মেটাবলিক অ্যাসিডোসিস বাইকার্বনেট আয়ন কি থাকবে, নর্মাল থাকবে না বেড়ে যাবে না কমে যাবে। রেসপিরেটরি অ্যাসিডোসিসে আমরা বলছি অলওয়েজ রিলেটেড টু কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বন ডাইঅক্সাইডটা অ্যাসিডোসিসে বেড়ে যাবে, তাই না। কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডোসিস হলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, তাহলে অন্যটা কি থাকবে, বাইকার্বনেট আয়ন নর্মাল থাকবে। এখন মেটাবলিক অ্যাসিডোসিস যদি হয় কি হয়, তখন এই যে কার্বন ডাইঅক্সাইডটা নর্মাল থাকবে, কারণ মেটাবলিজম এটা অলওয়েজ রিলেটেড টু মেটাবলিক রিয়াকশন, অলওয়েজ রিলেটেড টু বাইকার্বনেট। তাহলে আমাদের বাইকার্বনেট আয়ন যদি কমে যায় তাহলে আমরা কি বলবো, মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে, কিন্তু রেসপিরেটরি অ্যাসিডোসিসে কিন্তু বাইকার্বনেট আয়ন নর্মাল থাকবে। এখন আসো অ্যালকালোসিসে কি হবে, মেটাবলিক অ্যালকালোসিস কখন বলবো, বাইকার্বনেট আয়ন যদি বেড়ে যায়। তাইলে আমরা মেটাবলিক ডিসঅর্ডার বুঝতে গেলে যদি বাইকার্বনেট আয়ন বেড়ে যায় আমরা বলবো অ্যালকালোসিস, আর যদি বাইকার্বনেট আয়ন ডিক্রিজ করে আমরা বলবো অ্যাসিডোসিস। ঠিক আছে, আর অন্যটাকে আমরা নর্মাল রেখে দিব। আর আরেকটা কিছু আছে কমপ্লেক্স কম্পেনসেটেড, সেটা তোমরা ক্লিনিক্যাল ইয়ারে গিয়ে আস্তে আস্তে বুঝবে, আপাতত তোমাদের মাস্ট টু লার্ন এইটা। তাহলে আমি আরেকবার এক্সপ্লেইন করি যে অ্যাসিড বেস ডিসঅর্ডার দুই ধরনের, অ্যাসিডোসিস অ্যালকালোসিস। অ্যাসিডোসিস আবার রেসপিরেটরি অ্যান্ড মেটাবলিক অ্যাসিডোসিস, আর অ্যালকালোসিস আবার দুই ধরনের, রেসপিরেটরি অ্যালকালোসিস অ্যান্ড মেটাবলিক অ্যালকালোসিস। এবং রেসপিরেটরি সবসময় রিলেটেড টু কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে আমরা কি বলবো, রেসপিরেটরি অ্যাসিডোসিস। কার্বন ডাইঅক্সাইড কমে গেলে আমরা কি বলবো, রেসপিরেটরি অ্যালকালোসিস। ঠিক আছে, এখন আসো মেটাবলিক। মেটাবলিক অলওয়েজ রিলেটেড টু বাইকার্বনেট, বাইকার্বনেট আয়ন বেড়ে গেলে আমরা কি বলবো, অ্যালকালোসিস, আর কমে গেলে অ্যাসিডোসিস। এই অ্যাসিডোসিস অ্যালকালোসিস কখন বলবো, পিএইচ 7.35 এর নিচে চলে গেলে বলবো অ্যাসিডোসিস, আর 7.45 এর উপরে গেলে আমরা বলবো অ্যালকালোসিস। তাহলে এই জিনিসগুলা কে কে করে, এই হোমিওস্ট্যাসিসটা কে করে, বাফার সিস্টেম। আমরা আগেও বলছি ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে কে করে, নর্মালাইজ, বাফার সিস্টেম করে। একটু ওয়েট করো, হোল্ড। হ্যাঁ, এটা পেলাম না তো। আচ্ছা, তাহলে এটা নর্মাল পিএইচ, এটা তোমাদের আগেই আমি বলছি।
তাহলে পিএইচ যদি এতটুকু কম্পারেবল টু লাইফ, আমি বারবার রিপিট করছি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস পিএইচটা। তাহলে চেঞ্জ ইন ব্লাড পিএইচ উইল অল্টার দ্য ইন্ট্রাসেলুলার পিএইচ, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ইন্ট্রাসেলুলার পিএইচটা অল্টার করে। ইন্ট্রাসেলুলার পিএইচ অল্টার করা মানে কি, এনজাইম অ্যাক্টিভিটিটাকে নষ্ট করে দেয়, which influence the metabolism, that means distortion in protein structure and enzyme activity। আমরা জানি প্রোটিনের 3 ডাইমেনশনাল স্ট্রাকচার না হলে ফাংশনালি অ্যাক্টিভ হয় না। আর পিএইচ কি, অ্যাবাভ অ্যান্ড বিলো নর্মাল পিএইচ প্রোটিনের 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটা লস্ট হয়ে যায়, তখন আর হবে না, ফাংশনালি অ্যাক্টিভ থাকবে না। এগুলো তোমাদেরকে আমি আগেই এক্সপ্লেন করেছি, আর বলতে চাচ্ছি না। এখন রেসপিরেটরি অ্যাসিডোসিস একটু আগে আমরা পড়ে আসলাম, রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যান্ড অ্যালকালোসিস। তাহলে প্রাইমারি ডিফেক্টটা কি বলছিলাম, কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে আমরা কি বলবো, অ্যাসিডোসিস, আর কমে গেলে কি বলবো, রেসপিরেটরি অ্যালকালোসিস। তাহলে ব্লাড পিকচার কি আসবে, সবসময় আমরা জানি যে অ্যাসিডোসিস মানে পিএইচ ডিক্রিজ, হ্যাঁ, আর রেসপিরেটরি কেসে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা কি হবে, ইনক্রিজ করবে। In case of respiratory acidosis, partial pressure of carbon dioxide increase, ঠিক আছে। আর বাইকার্বনেটটা কি থাকে, নর্মাল থাকবে, বাইকার্বনেটটা নর্মাল থাকবে। কিন্তু যদি হয় মেটাবলিক অ্যাসিডোসিস, তাহলে কি হবে, মেটাবলিক হলে কি হবে, মেটাবলিক অ্যাসিডোসিস হলে কি হবে, মেটাবলিক অ্যাসিডোসিস হলেও পিএইচ ডিক্রিজ হবে, এটা আমরা জানি। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কি হবে, মেটাবলিক অ্যাসিডোসিসে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কি হবে, নর্মাল থাকবে। কিন্তু বাইকার্বনেট আয়নটা কি হবে, অ্যাসিডোসিস হলে কমে যাবে। মেটাবলিক অ্যালকালোসিস অ্যাসিডোসিস অর ডিসঅর্ডার অলওয়েজ রিলেটেড টু বাইকার্বনেট আয়ন। তোমরা এই কথাগুলো খুব ভালোভাবে মাথার মধ্যে সেট করে রাখো। এখন আসো, তোমরা ক্লিনিক্যালে দেখবে যে গিয়ে কিছু কিছু কেস পাবে, তখন তোমরা বুঝতে পারবা যেটা কি সমস্যা হচ্ছে, অ্যাসিডোসিস না অ্যালকালোসিস। যেমন রেসপিরেটরি অ্যাসিডোসিস, তার মানে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, তার মানে তার ব্রিদিং এ কি প্রবলেম হবে, সিভিয়ার অ্যাজমা। অ্যাজমাতে কি হয় জানো, এক্সহেল করতে পারে না সে, এরকম করে শ্বাস নিবে কিন্তু এটা ছাড়তে পারবে না, তখন কি হবে, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হবে। রিটেনশন হলে কি হবে, রেসপিরেটরি অ্যাসিডোসিস। এভাবে কেমিক্যাল রিয়াকশনটা একটু একটু করে ইন্টারেস্ট গ্রো করা মাথার মধ্যে। নিউমোনিয়া, নিউমোনিয়া কি, লোবিউলগুলো সব ব্লাড সেল, ব্লাড দিয়ে ফ্লুইড দিয়ে অ্যালভিওলাইগুলা অকুপাইড হয়ে যায়, তখন কিন্তু সে রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, তখন কার্বন ডাইঅক্সাইডটা রিটেনশন হয়। চেস্ট ডিফর্মিটি, সে ভালোভাবে রেসপিরেশন পাচ্ছে না, ডিফর্মিটি। পালমোনারি ইডিমা, তার মানে কি, দুইটা প্লুরাল স্পেসে ফ্লুইড যদি অ্যাকুমুলেশন হয় তখন আমরা বলবো পালমোনারি ইডিমা। তারপরে রেসপিরেটরি সেন্টার ডিপ্রেশন। আরেকটা হলো ফ্রেনিক নার্ভ প্যারালাইসিস, এটা তোমরা অ্যানাটমিতে পড়ে আসছো। ফ্রেনিক নার্ভ প্যারালাইসিস হলে কি হবে, ডায়াফ্রাম হবে, আপ এন্ড ডাউন মুভমেন্ট হবে, মুভমেন্ট না হলে তোমার রেসপিরেশন হবে না ঠিক মতো, তখন কি হবে, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হবে, তখন এই পিকচারটা পাবে। তাহলে এখন থেকেই এই কেমিক্যাল রিয়াকশনটা বুঝতে হবে। তোমরা কিন্তু ক্লিনিক্যাল ইয়ারে গিয়ে পাবা এই জিনিসগুলা, যে অ্যাজমা হয়েছে, নিউমোনিয়া হয়েছে, এটা হয়েছে, কিন্তু তখন বুঝতে হবে যে আমাদের কি প্রবলেম হচ্ছে, এই কেমিক্যাল রিয়াকশনের প্রবলেম হচ্ছে, ঠিক আছে। এখন আসো কম্পেনসেশন, তার মানে এই যে রেসপিরেটরি অ্যাসিডোসিস, আমাদের তো বেঁচে থাকতে হবে, তো এটা আমাদের বডি কিভাবে কম্পেনসেট করে, কিভাবে কম্পেনসেট করে আমি বলছিলাম, ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে কে কাজ করে, বাফার। সেকেন্ড লাইন ডিফেন্স হিসেবে কে করে, রেসপিরেটরি সিস্টেম। আর থার্ড অ্যান্ড ফাইনাল ডিফেন্স হিসেবে কে করে, রেনাল। এখন যেহেতু রেসপিরেটরি প্রবলেম, তার তো পারবে না রেসপিরেটরি সিস্টেম এটাকে কম্পেনসেট করতে, তাহলে কি করবে, এখানে রেনাল সিস্টেম করবে। হ্যাঁ, রেনাল সিস্টেম করবে। রেনাল সিস্টেম কি করবে, বাইকার্বনেট আয়নটাকে রিজেনারেট করবে। এটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি ফিগারে। মোর বাইকার্বনেট ইজ জেনারেটেড অ্যান্ড রিটেন বাই দ্য কিডনি। দ্য এক্সক্রিশন অফ টাইট্রেবল অ্যাসিড অ্যান্ড অ্যামোনিয়া ইজ এক্সক্রিটেড ইন ইউরিন। এই কথাগুলা আমি তোমাদেরকে পরে এক্সপ্লেইন করব। সেখানে তাহলে যেহেতু অ্যাসিডোসিস, আমাদের কি জমা করতে হবে বডিতে, বাইকার্বনেট আয়ন। আমি কি বলছিলাম, যে অ্যাসিড বেস বাইকার্বনেট প্রাইম বাফার কি থাকে, 20:1 রেশিওতে থাকে। তাহলে এখন
কার্বনিক অ্যাসিড যেহেতু কার্বন ডাইঅক্সাইড এটা তোমার বেড়ে যাচ্ছে, তখন এটা রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। তখন কি হবে, এই বাইকার্বনেটটা বেশি বেশি জেনারেটেড হবে। ঠিক আছে, কোথায় দিয়ে? কিডনি দিয়ে। আমি তো পরে এক্সপ্লেন করি, দেখাবো ফিগারে। আর তখন কিডনি কি করবে, এক্সক্রিশন অফ টাইট্রেবল অ্যাসিড, যেটা ফসফরিক অ্যাসিড অ্যান্ড অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা এক্সক্রিটেড হবে। 94% হাইড্রোজেন আয়ন ক্যাপচার্ড বাই অ্যামোনিয়া, এই কথাটা বলছিলাম। তাহলে এর জন্য ইউরিনটা অ্যাসিডিক হয়। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। নেক্সট, এখন রেসপিরেটরি অ্যালকালোসিস। তাহলে প্রাইমারি ডিফেক্ট আমি কি বলছিলাম, কার্বন ডাইঅক্সাইড, তাই না? কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় অ্যাসিডোসিস, আর কমে গেলে আমি কি বলছিলাম, অ্যালকালোসিস। তাহলে কমে গেলে তার মানে কি করলো, কার্বন ডাইঅক্সাইড ওয়াটারের সাথে রিয়েক্ট করে কার্বনিক অ্যাসিড করে, তার মানে এইটাই কমে গেল। রেসপিরেটরি অ্যালকালোসিসে কার্বনিক অ্যাসিডের রেশিওটা কমে গেল। তাহলে ব্লাড পিকচার কি হবে, রেসপিরেটরি অ্যালকালোসিস আমি বলছি এনি টাইপ অফ অ্যালকালোসিস, পিএইচ ইনক্রিজ, কারণ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইজ ডিক্রিজ। তখন কি হবে, যেহেতু রেসপিরেটরি অ্যালকালোসিস, অবশ্যই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ডিক্রিজ হবে, আর বাইকার্বনেট নর্মাল থাকবে। বাইকার্বনেট অলওয়েজ রিলেটেড টু মেটাবলিক ডিসঅর্ডার, আর কার্বন ডাইঅক্সাইড অলওয়েজ রিলেটেড টু রেসপিরেটরি ডিসঅর্ডার, দ্যাট মিনস রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যান্ড রেসপিরেটরি অ্যালকালোসিস। নাও, এই হলো ব্লাড পিকচার, আমাদের কেমিক্যাল ইন্টারেস্ট। তোমরা কিন্তু রিটেনে যদি আসে রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিসের কজ, তোমাদের কিন্তু মেইনলি বায়োকেমিক্যাল ফিচারটা লিখতে হবে। আমরা কিন্তু এটা চাই না, এটা চাই না, আমরা কোনটা চাই, এইটা চাই। তাহলে পরীক্ষার খাতায় এইভাবে তোমরা লিখবে, অবশ্যই ডেসক্রিপটিভ টাইপে সমান সমান করে লিখবে না, এভাবে পয়েন্ট পয়েন্ট করে লিখবে, আমরা তাহলে নাম্বারটা বেশি বেশি দিতে পারি। এখন কজটা জেনে নাও, হাইপার ভেন্টিলেশন। হাইপার ভেন্টিলেশন মানে কি, বেশি বেশি রেসপিরেশন। তাহলে কি কার্বন ডাইঅক্সাইড কি হবে, ওয়াশ আউট হয়ে যাবে না? কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হয়ে যাওয়া, আলটিমেটলি কি হবে, এই যে এটার মধ্যে গিয়ে প্রবলেম হবে, কার্বনিক অ্যাসিডটা ডিক্রিজ হয়ে যাবে। এনিমিয়া, এনিমিয়াতে কি হবে, তোমার হিমোগ্লোবিন কম। এনিমিয়া আমরা পড়ছি কি, হিমোগ্লোবিনটা কম থাকে, তাই না? রিলেটিভ ডিক্রিজ অফ হিমোগ্লোবিন ইরেসপেক্টিভ অফ সেক্স অ্যান্ড এজ, তাই না? তাহলে হিমোগ্লোবিন কমলে কি হবে, হাইপক্সিয়া। হাইপক্সিয়াটা কি, লেস অফ অক্সিজেন ইন দ্য টিস্যু লেভেল। নর্মাল অক্সিজেনের চেয়ে যদি কম অক্সিজেন হয়, তখন আমরা বলবো হাইপক্সিয়া। তাহলে এনিমিয়াতে কেন হাইপক্সিয়া হবে, এনিমিয়াতে যেহেতু হিমোগ্লোবিন কম থাকে, আর হিমোগ্লোবিন কিভাবে কি করে, অক্সিজেন ক্যারি করে, তাই না? আমরা পড়ে আসছি না যে অক্সিজেন ক্যারি করে কত পার্সেন্ট হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিন কমে গেলে এনিমিয়া হচ্ছে, এনিমিয়া যদি হয় তাহলে হাইপক্সিয়া হবে। হাইপক্সিয়া হলে অক্সিজেন কমে যাবে, অক্সিজেন কমে গেলে কি হবে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, তাই না? তাহলে তখন কি হবে, তোমার অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে ল্যাকটেট প্রডিউস হবে, তাই না? তারপর হাই অ্যালটিটিউড, হাই অ্যালটিটিউডে কি হবে, অক্সিজেন ডেফিসিয়েন্সি। সিলিসাইলেট পয়জনিং, এটা কেমিক্যাল রিয়াকশন, পরে তোমরা ফরেন্সিক মেডিসিনে পড়বা। হিস্টেরিয়া, এটা হলো ইচ্ছাকৃত কনভালশন, বুঝছো? এটা একটা টার্ম হলো হিস্টেরিয়া, এটা ইচ্ছাকৃত কনভালশন হয়। তখন কনভালশন কি, জার্কিং মুভমেন্ট অফ বডি, হ্যাঁ, এটাকে বলে কনভালশন। এই হিস্টেরিয়াতেও আবার কিন্তু হাইপার ভেন্টিলেশন হয়, তখন রেসপিরেটরি অ্যালকালোসিস হয়। ঠিক আছে, তাহলে রেসপিরেটরি অ্যালকালোসিস কম্পেনসেটেড বাই কে, যেহেতু রেসপিরেটরি সিস্টেম পারবে না, 1 নম্বর বাফারিং করবে, আর 2 নম্বর করবে রেনাল মেকানিজম। তখন কি করবে, ইউরিনারি এক্সক্রিশন অফ বাইকার্বনেট আয়ন। ইউরিনারি, যেহেতু অ্যালকালোসিস, তাহলে আমরা কি করব, বাইকার্বনেট আয়নকে বেশি বেশি এক্সক্রিট করব। তখন এই যে 20:1 রেশিও থাকে, কি বলছিলাম, বাইকার্বনেট আর অ্যাসিড রেশিও 20:1 থাকতে হবে, তখন বাইকার্বনেট বেশি বেশি এক্সক্রিশন করে এই দুইটার রেশিওটা ব্যালেন্স করে ফেলবে। বোঝা গেছে? এই যে 20:1 রেশিওতে থাকে বাইকার্বনেট বাফার সিস্টেম, তাই বলছিলাম না? তাহলে 20:1 রেশিওটা নর্মাল করবে বাই এক্সক্রিশন অফ বাইকার্বনেট আয়ন। তাহলে এইটা কিন্তু সবাই একটু কনফিউশনে থাকে, যদি এই কথাটা মনে রাখো, রেসপিরেটরি ডিসঅর্ডার অলওয়েজ রিলেটেড টু কার্বন ডাইঅক্সাইড, আর মেটাবলিক ডিসঅর্ডার অলওয়েজ রিলেটেড টু বাইকার্বনেট, তাইলেই কিন্তু ঠিকভাবে লেখা যাবে আশা করি। নাও, মেটাবলিক অ্যাসিডোসিস, তাহলে মেটাবলিক অলওয়েজ রিলেটেড টু কি বলছিলাম, এই যে বাইকার্বনেট। তাহলে যদি অ্যাসিডোসিস হয় তাহলে কি বলবো, বাইকার্বনেট ডিক্রিজ করবে, আর অ্যালকালোসিস হলে কি বলবো, বাইকার্বনেটটা ইনক্রিজ করবে। এনি টাইপ অফ অ্যাসিডোসিস পিএইচ ডিক্রিজ, আইদার রেসপিরেটরি অর মেটাবলিক। ঠিক আছে, আর যেহেতু মেটাবলিক ডিসঅর্ডার,
কার্বন ডাইঅক্সাইডটা, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা নর্মাল থাকবে, ঠিক আছে? তাহলে আমরা মেটাবলিক অ্যাসিডোসিস প্রাইমারি ডিফেক্ট ইজ ডেফিসিট ইন বাইকার্বনেট রেজাল্টিং ইন ফল ইন পিএইচ, তাই না? অ্যাসিডোসিস মানে ফল ইন পিএইচ, এই যে পিএইচ ডিক্রিজ করলো, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড নর্মাল, বাইকার্বনেট ডিক্রিজ। তাহলে আমাদের রিটেনে আমরা এই পিকচারটা আগে দেখব, ঠিক আছে? অ্যাসিডোসিস অ্যালকালোসিস আসলে আমরা বায়োকেমিক্যাল ফিচারটা আগে দেখব। এখন কজ দেখো, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, কিন্তু অ্যাসিডোসিস ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস তোমরা পরে পাবা ক্লিনিক্যাল ইয়ারে, কিটোন বডি বেশি বেশি প্রডিউস হবে। ল্যাকটিক অ্যাসিডোসিস অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে যেটা হয়। রেনাল ফেইলিউর, রেনাল মেকানিজম হলো হাইড্রোজেন আয়ন এক্সক্রিশন করা, বাইকার্বনেট ডিজেনারেট করা। যদি রেনাল ফেইলিউর হয় তাহলে কিন্তু বাইকার্বনেট রিজেনারেট করতে পারবে না, হাইড্রোজেন আয়ন এক্সক্রিশন করতে পারবে না। রেনাল টিবিউলার অ্যাসিডোসিস তোমরা এটা পাবা, এখন মুখস্থ করে রাখো। ডায়রিয়া, ডায়রিয়াতে কি হয় জানো? বেশি বেশি বাইকার্বনেট আয়ন স্টুলের সাথে পাস হয়ে যায়, তখন কি হবে? মেটাবলিক অ্যাসিডোসিস। আর হাইপো অ্যালডোস্টেরনিজম, ইন্টেস্টাইনাল ফিস্টুলা আনহেলদি ট্র্যাক্ট যদি হয়ে যায়, ইন্টেস্টাইনাল তো তোমরা সার্জারিতে পাবা, ইচ্ছে করলে তোমরা মুখস্থ করে রাখো। হাইপো অ্যালডোস্টেরনিজম, এটা তোমরা ফিজিওলজিতে পড়ে আসছো, হয়তো আমাদের এখানেও তোমরা ইলেকট্রোলাইটে পড়ছো, যে হাইপো অ্যালডোস্টেরনিজম মানে কি? অ্যালডোস্টেরন রিলেটেড। অ্যালডোস্টেরন কি করে? এটা লাইফ সেভিং হরমোন, সিক্রেটেড ফ্রম কোনটা? সুপ্রারেনাল গ্ল্যান্ড। কাজ করে কি? reabsorption of sodium ion and excretion of potassium ion. Very very important topics. Reabsorption of সোডিয়াম আয়ন অ্যান্ড এক্সক্রিশন অফ পটাশিয়াম আয়ন। তাহলে হাইপো অ্যালডোস্টেরনিজম মানে কি? সোডিয়াম আয়ন কি রিঅ্যাবজর্ব করতে পারছে? করতে পারছে না। তাহলে ব্লাড লেভেল কি হবে? সোডিয়াম আয়ন বেড়ে যাবে, তাই না? সোডিয়াম আয়ন বেড়ে যাবে আর পটাশিয়াম আয়ন কমে যাবে, এই কথাটা মনে রাখবে। তারপরে এটার সাথে আমি মিল করে পরে বলবো কিভাবে মেটাবলিক অ্যাসিডোসিস হয়। এখন কম্পেনসেশন, কম্পেনসেশন কি হবে? হাইপার ভেন্টিলেশন, মেটাবলিক যেহেতু মেটাবলিক সিস্টেম, তার মানে রেসপিরেটরি সিস্টেম কাজ করবে, এখন রেসপিরেটরি ডিসঅর্ডার না, মেটাবলিক ডিসঅর্ডার। কাজে হাইপার ভেন্টিলেশন, হাইপার ভেন্টিলেশন হলে কি হবে? টু এলিমিনেট এক্সেস কার্বন ডাইঅক্সাইড, তার মানে বেশি বেশি ভেন্টিলেট করলে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা এক্সেল হয়। কার্বন ডাইঅক্সাইড এক্সেল হলে কি হবে? রেসপিরেটরি কম্পেনসেশন ইজ শর্ট, তখন কি হবে? শর্ট লাইফ। আফটার 3 to 4 days রেনাল মেকানিজম এক্সক্রিট হাইড্রোজেন আয়ন অ্যাজ অ্যামোনিয়াম ক্লোরাইড। আমি বলছিলাম 94% হাইড্রোজেন আয়ন ক্যাপচার্ড বাই অ্যামোনিয়া and produce অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? তাহলে রেসপিরেটরি কম্পেনসেশন ফর মেটাবলিক অ্যাসিডোসিস শর্ট লাইফ, তার মানে কি 3 to 4 days। তারপরে কি করবে? রেনাল মেকানিজম, সে কি করবে? এক্সক্রিয়েট হাইড্রোজেন আয়ন অ্যাজ অ্যামোনিয়াম ক্লোরাইড। এই কথাগুলো এত এত ইম্পর্টেন্ট, এবং সব ডিজিজের মেইন কথা হলো মেনটেনেন্স অফ পিএইচ। সব ডিজিজের মেইন কথা হলো মেনটেনেন্স অফ পিএইচ। পরে তোমরা এটাকে কোরিলেট করবে, তাহলে ইন্টারেস্ট পাবে তোমরা। তাহলে এটা থেকে আমি স্কিপ করলাম, মেটাবলিক অ্যাসিডোসিস শেষ। মেটাবলিক অ্যালকালোসিস কি হবে? আমরা আগেই বলছি যে বাইকার্বনেট আয়নটা, মেটাবলিক অ্যালকালোসিস বাইকার্বনেট আয়নটা কি হবে? ইনক্রিজ করবে, তাই না? আর অ্যালকালোসিস মানে অলওয়েজ পিএইচটা ইনক্রিজ করবে, আর কার্বন ডাইঅক্সাইড নর্মাল মানে কার্বনিক অ্যাসিডটা নর্মাল থাকবে, ঠিক আছে? তাহলে এখন কখন হবে? ডিউ টু অ্যান ইনক্রিজ ইন বাইকার্বনেট আয়ন। তাহলে কখন কখন হবে? সিভিয়ার ভমিটিং, ভমিটিংয়ে কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড সব চলে যাবে, হাইপোক্যালিমিয়া হবে। এটার মেকানিজম একটা আছে, আমি তোমাদের বলি। হাইপোক্যালিমিয়া আর ইন্ট্রাভিনাস অ্যাডমিনিস্ট্রেশন অফ বাইকার্বনেট আয়ন, তখনও কিন্তু তোমাদের এই হবে মেটাবলিক অ্যালকালোসিস। হাইপোক্যালেমিয়াতে মেটাবলিক অ্যালকালোসিস হয়, সিভিয়ার ভমিটিংয়ে হয় ইন্ট্রাভেনাস অ্যাডমিনিস্ট্রেশন অফ বাইকার্বনেট আয়ন। হাইপোক্যালিমিয়া, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট কথা, তোমরা ক্লিনিক্যাল ইয়ারে গিয়ে পাবা, এখন টাইম নাই, তাহলে আমি একটু এক্সপ্লেন করতাম। এখন এই কথাগুলো আবার আসছে। এই যে এতক্ষণ আমরা ডিসঅর্ডার পড়লাম, ডিসঅর্ডারগুলো হোমিওস্টেসিস, হাউ রেগুলেশন, হাউ মেনটেনেন্স, সব একই কথা। তাহলে তোমরা লিখবা ফার্স্ট লাইন ডিফেন্স ব্লাড বাফার, সেকেন্ড লাইন ডিফেন্স কি করবে? রেসপিরেটরি মেকানিজম, এবং ফাইনাল ডিফেন্স কি করবে? নেরাল মেকানিজম। ব্লাড বাফার কিভাবে করে আমি তোমাদের বলছিলাম, মেকানিজম অফ অ্যাকশন এভাবে লিখে আসবা, সবগুলা লিখে আসবা। তারপর রেসপিরেটরি সিস্টেম আমি এখন একটু দেখাবো, পরে আমি রেনাল মেকানিজমটা দেখাচ্ছি। এটা একটা আমি কম্পিউটারে এটা রেডি করতে পারি নাই, এটা আমার ব্যর্থতা, আমি পারিও না এটা করতে। এখন এই এই চার্টটা একটু দেখো,
এটা একটু দরকার তোমাদের কনসেপশন ক্লিয়ারের জন্য। হিজিবিজি না, মাইন্ডটাকে সেট করো, আমি আস্তে আস্তে বলি তোমাদের। প্রথমে আসো, টিস্যু লেভেলে আমাদের মেটাবলিজম হয়। মেটাবলিজম হলে ক্রেবস সাইকেলে কোন জিনিসটা এন্ড প্রোডাক্ট হয় আমরা জানি, কার্বন ডাইঅক্সাইড। আর কি হয়? ওয়াটার, তাই না? কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। টিস্যু লেভেলে মেটাবলিক রিয়াকশনের এন্ড প্রোডাক্ট কি? কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার। কার্বন ডাইঅক্সাইড ওয়াটার টুগেদার কম্বাইন টু কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েট হয়ে কি হয়? বাইকার্বনেট আয়ন অ্যান্ড হাইড্রোজেন আয়ন। দেখো, এই কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েট হয়ে বাইকার্বনেট আয়ন অ্যান্ড হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়ন ক্যাপচার্ড বাই, দেখো কে? হিমোগ্লোবিন। এটা আমি পরের লাইনে দেখাচ্ছি, জাস্ট এখানে একটু বললাম যে বাইকার্বনেট আয়ন আর হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়ন ক্যাপচার্ড বাই এই যে হিমোগ্লোবিন। আর বাইকার্বনেট আয়ন ভেনাস ব্লাড দিয়ে গেল, ভেনাস ব্লাড দিয়ে গিয়ে কোথায় আসবে? লাংসে। এই দেখো বাইকার্বনেট আয়ন লাংসে আসলো, এসে কি করে? সে আবার এই যে হাইড্রোজেন আয়ন ক্যাপচার করে কার্বনিক অ্যাসিড হয়ে গেল। এবং আমাদের বডি হলো আমাদের সুবিধা মতো কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েট হয়ে কি হবে? কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। দেখো এখানেও কিন্তু একসাথে হয়ে কি হলো? কার্বনিক অ্যাসিড, তাই না? কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার। আর এখানে দুইটা একসাথে হয়ে এটা ডিসোসিয়েট হয়ে কি হলো? ওয়াটার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এক্সপায়ার থ্রু লাং। আর ওয়াটার তো থেকে গেল, এটাও আবার রেসপিরেশনের সাথে যায়। ওয়াটার 400 মিলিলিটার ওয়াটার রেসপিরেশনের সাথে এক্সপায়ার করে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এটা দেখব যে কিভাবে রেসপিরেটরি সিস্টেমটা বাফারিং করে হিমোগ্লোবিনটা। হ্যাঁ, আমরা এখানে আবার একটু বলি, একটু খেয়াল করো, কঠিন না কিন্তু। প্রথমে আমরা রাইট সাইডে নিব টিস্যু লেভেল, এখানে আমরা দিয়ে দিব লাংস। হ্যাঁ, টিস্যু লেভেলে কি হবে? মেটাবলিক এন্ড প্রোডাক্ট হবে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার। এটা একসাথে করে করবে কি? কার্বনিক অ্যাসিড। এটা ডিসোসিয়েট হয়ে হবে বাইকার্বনেট অ্যান্ড হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়ন ক্যাপচার্ড বাই কার? হিমোগ্লোবিন। এটা আমি বলছি পরের লাইনে। এই বাইকার্বনেট আয়ন যখন ভেনাস ব্লাড দিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? এখানে আবার সে হাইড্রোজেন আয়ন নিয়ে নিচ্ছে, নিয়ে কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েট ইনটু ওয়াটার ও কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ওয়াটার এক্সপায়ার থ্রু লাং। ঠিক আছে, এখন এই যে বললাম হিমোগ্লোবিন কিভাবে বাফারিং করে, এখন আসো হিমোগ্লোবিন কোথায় থাকে বেশি? আর্টেরিয়াল ব্লাডে, সব জায়গায় থাকে। এখন হিমোগ্লোবিনটা এই যে মনে করো এই ব্লাডের হিমোগ্লোবিনটা, এই লাংসে কি থাকে? অক্সিজেন বেশি থাকে, 94% থাকে তো অক্সিজেন। 100%, তারপরে একটা ব্লাডে গিয়ে অক্সিজেন 94ও হয় না, 104 থেকে 94 হয় আলটিমেটলি। তাহলে এই অক্সিজেনটা কার সাথে ক্যারি হয়? অক্সি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কম্বাইন উইথ অক্সিজেন টু ফর্ম অক্সি হিমোগ্লোবিন। এই অক্সি হিমোগ্লোবিনটা আবার কি করে? এই যে আর্টেরিয়াল ব্লাড দিয়ে যাচ্ছে, গিয়ে টিস্যু লেভেলে গিয়ে করবে এই অক্সি হিমোগ্লোবিনটা এটা ডিসোসিয়েট হয়ে যাবে। পড়ছো না বোর ইফেক্ট? আর হেলডেন ইফেক্ট পড়ছো না? বোর ইফেক্ট। অক্সিজেনটা কি করবে? ছেড়ে দিবে। হিমোগ্লোবিনটা কি করবে? অক্সিজেনটা ডেলিভার করবে। ডেলিভার করে সে কি করবে? এই হাইড্রোজেন আয়নটা নিয়ে রিডিউসড হিমোগ্লোবিন হয়ে গেল। এই দেখো খেয়াল করো, এখানে কার্বন ডাইঅক্সাইড ডিসোসিয়েট হয়ে বাইকার্বনেট অ্যান্ড হাইড্রোজেন আয়ন। দিস হাইড্রোজেন আয়ন ক্যাপচার্ড বাই হিমোগ্লোবিন and release oxygen, and these hemoglobin taken up hydrogen ion and form রিডিউসড হিমোগ্লোবিন। ঠিক আছে, তাহলে হিমোগ্লোবিনটা কি করলো? লাংস থেকে অক্সিজেন নিয়ে আসলো, এসে টিস্যুতে এই অক্সিজেনটা ডেলিভারি দিয়ে দিল। ডেলিভারি দিলে কি হবে? এখানে আবার মেটাবলিজম হবে। আর এই হিমোগ্লোবিনটা তখন কি করবে? হাইড্রোজেন আয়ন ক্যাপচার করে রিডিউসড হিমোগ্লোবিন হয়ে গেল। রিডিউসড হিমোগ্লোবিন ভেনাস ব্লাড দিয়ে গেল, গিয়ে কি করবে? সে এখানে গিয়ে দেখো সে এই হাইড্রোজেন আয়নটাকে রিলিজ করে লাংস থেকে আবার অক্সিজেন ক্যারি করে অক্সি হিমোগ্লোবিন হয়ে গেল, সে আবার গেল। তাহলে আমরা এই রেসপিরেটরি মেকানিজমের তোমরা যদি এই ফিগারটা এঁকে দাও তাহলে কিন্তু আমরা বুঝে যাব যে তোমরা বুঝছো। তাহলে আউটের বাইরে আমরা কি দিলাম? কার্বন ডাইঅক্সাইড। দেখো টিস্যু লেভেল থেকে শুরু করবে কার্বন ডাইঅক্সাইড দিয়ে এই ফিগারটাকে এইটুকু নিয়ে আসলে, তারপরে আমরা ভিতরে এই যে হিমোগ্লোবিন থেকে শুরু করলাম। হিমোগ্লোবিন কি নিল? এই যে অক্সিজেনটা নিল, আর্টারিয়াল ব্লাড দিয়ে গেল, এই টিস্যু লেভেলে গিয়ে অক্সিজেনটা রিলিজ করলো। আর এই যে এই হাইড্রোজেন আয়নটা ক্যাপচার করে সে রিডিউসড হিমোগ্লোবিন হলো, ভেনাস ব্লাড দিয়ে গিয়ে লাংসে আসলো, এসে সে অক্সিজেনটা ক্যারি করলো আর হাইড্রোজেন আয়নটা রিলিজ করে দিল। ঠিক আছে, তাহলে এইভাবে সে বাফারিং করলো। বোঝা গেছে? তো তোমরা যদি ফিগার দেখে পড়ো তাহলে কিন্তু মুখস্থ করতে হয় না। অনেকে দেখছি না বুঝে মুখস্থ করো,
আসলে এটা মেডিকেল সায়েন্সটা কিন্তু বোঝার জিনিস, এবং অবশ্যই এটা ইন্টারেস্টিং। আমরা কিভাবে দেখি, কিভাবে করি, আমরা কিভাবে বেঁচে আছি, সব কিছু কিন্তু ডিপেন্ড করে কেমিক্যাল রিয়াকশনের উপর। সো এই ফিগারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন আমি দুইটা মেকানিজম বলে ফেললাম, হাইড্রোজেন আয়ন হোমিওস্টেসিস। নাম্বার 1 বললাম বাফার, ফার্স্ট লাইন ডিফেন্স। সেকেন্ড লাইন ডিফেন্স হিসাবে আমি বললাম রেসপিরেটরি সিস্টেম, আমি এক্সপ্লেন করলাম। এখন ফাইনালি আমি কি বলছিলাম, থার্ড লাইন ডিফেন্স অর ফাইনাল সিস্টেম, ফাইনাল ডিফেন্স বাই ব্রেনাল মেকানিজম। ঠিক আছে, এখন ব্রেনাল মেকানিজম 4 ভাবে করে। নাম্বার 1 আমি বলছিলাম কি ইউরিনারি পিএইচ কত, আমাদের নর্মাল পিএইচ হলো 7.35 থেকে 7.45, কিন্তু ইউরিনারি পিএইচ কত বলছিলাম, 4.5 থেকে 6.8, 4.5 থেকে 6.8। তার মানে ইউরিনটা অ্যাসিডিক, ইউরিনটা কি অ্যাসিডিক, মনে রাখবা। আর কাদের ইউরিন অ্যালকালাইন, কি বলছিলাম, ভেজিটেরিয়ানদের, ভেজিটেরিয়ানদের ইউরিনটা হলো অ্যালকালাইন ইউরিন। তাইলে রেনাল মেকানিজম কিভাবে বাফারিং করে বা কিভাবে হাইড্রোজেন আয়ন হোমিওস্টেসিস করে, 4টা প্রসেসে। নাম্বার 1 আমরা বলবো এক্সক্রিশন অফ হাইড্রোজেন আয়ন, এক্সক্রিশন অফ হাইড্রোজেন আয়ন, রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট আয়ন, হাইড্রোজেন আয়ন এক্সক্রিট করলাম, বাইকার্বনেট রিঅ্যাবজর্ব করলাম। আরেকটা হলো এক্সক্রিশন অফ টাইট্রেবল অ্যাসিড, যে অ্যাসিডটা আমরা মেজার করতে পারি। নাম্বার 4 এক্সক্রিশন অফ অ্যামোনিয়াম আয়ন অ্যাজ অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যাজ অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে 4টা পয়েন্ট আমরা মনে রাখবো, এক্সক্রিশন অফ হাইড্রোজেন আয়ন, রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট আয়ন, এক্সক্রিশন অফ টাইট্রেবল অ্যাসিড অ্যান্ড এক্সক্রিশন অফ অ্যামোনিয়াম আয়ন। এই 4টা পয়েন্ট আমরা একটু মনে রাখার চেষ্টা করব। ইউরিন যেহেতু অ্যাসিডিক, কাজে আমরা ফার্স্ট অফ অল আমরা বলবো এক্সক্রিশন অফ হাইড্রোজেন আয়ন, দেন reabsorption of bicarbonate ion, excretion of titrable acid, and excretion of ammonium ion as ammonium chloride. এখন আমি তোমাদেরকে ফার্স্ট অফ অল আমি কি বলছিলাম, এক্সক্রিশন অফ হাইড্রোজেন আয়ন। দেখো তোমাদের এই ফিগারটা দিবে, তোমরা লিখবে না, ডেসক্রিপটিভ লেখার কোনো দরকার নাই, তোমরা অবশ্যই ফিগার দিয়ে এরকম করে লিখবে, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে, টিচাররাও বুঝবে, তোমাদের কনসেপ্টও ক্লিয়ার থাকবে এবং মুখস্থ করতে হবে না। তাহলে আমরা কি করব, রেনাল রেগুলেশন অফ ব্লাড পিএইচ, এটা আমি আগেই বললাম। নাম্বার 1 ছিল এক্সক্রিশন অফ হাইড্রোজেন আয়ন। আসো এখন কিভাবে তোমরা মনে রাখবে, প্রথমে টিস্যু লেভেলে কি হয়, মেটাবলিক এন্ড প্রোডাক্ট কি ছিল, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার। তাহলে কার্বনিক অ্যানহাইড্রাস এনজাইম এটা রিয়াকশন করে কি করে, কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েট হয়ে হয় কি হাইড্রোজেন আয়ন বাইকার্বনেট আয়ন। এই হাইড্রোজেন আয়নটা কাউন্টার কাউন্টার ট্রান্সপোর্টের মাধ্যমে সোডিয়াম রিঅ্যাবজর্পশন, হাইড্রোজেন সিক্রেশন হলো। ঠিক আছে, কাউন্টার ট্রান্সপোর্টের মাধ্যমে সোডিয়াম রিঅ্যাবজর্পশন, হাইড্রোজেন এক্সক্রিশন হলো। এই হাইড্রোজেন তো একা একা যাবে না, যে কোনো বেজের সাথে কম্বাইন করবে। হাইড্রোজেন একা একা গেলে কিন্তু ক্যান্সার করে ফেলে, এটা কখনোই যাবে না। হাইড্রোজেন আয়ন একটা বেজের সাথে গিয়ে এই যে এক্সক্রিটেড হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের ইউরিনটাকে কিন্তু আলটিমেটলি অ্যাসিডিক করে ফেলতেছে। এখন আসো, এই যে বাইকার্বনেটটা কি হচ্ছে, রেনাল টিবিউলার সেল থেকে রিঅ্যাবজর্ব টু দ্য ব্লাড। তাহলে এটা আমরা কি ধরবো, টিবিউলার লুমেন, টিবিউলার লুমেন, রেনাল টিবিউলার সেল, লুমেন থেকে সেল, সেল থেকে ব্লাড, টিবিউলার সেল থেকে ব্লাডে আসবে, এটা তো আমরা জানি। তাহলে আমরা প্রথমে কি চিন্তা করব, টিবিউলার সেলে মেটাবলিক এন্ড প্রোডাক্ট কি ছিল, কার্বন ডাইঅক্সাইড ওয়াটার, রিঅ্যাক্ট করে হবে কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েট ইনটু bicarbonate ion and hydrogen ion, bicarbonate ion reabsorbed to the blood, and these hydrogen ion by counter transport hydrogen ion excreted to the tubular lumen and sodium reabsorbed to the renal tubular cell, then to the blood. ঠিক আছে, and এই হাইড্রোজেন আয়নটা এক্সক্রিট থ্রু ইউরিন। তাহলে এটা হলো আমাদের 1 নম্বর পয়েন্ট ছিল এক্সক্রিশন অফ হাইড্রোজেন আয়ন। নাম্বার 2, নাম্বার 2 ছিল রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট আয়ন, রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট আয়ন। তাহলে আমরা এটা আবার মনে রাখি, এই যে মেটাবলিক এন্ড প্রোডাক্ট, ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড, সেম সেম সেম, আগেরটার মতো সেম, একটু চেঞ্জ আছে, জাস্ট বুঝিয়ে বলি তোমাদেরকে আমি।
রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট আয়ন, দেখো আগের মতোই দুইটা রিয়াকশন করে কার্বনিক অ্যাসিড dissociate into bicarbonate ion, hydrogen ion, bicarbonate ion reabsorb to the blood, and this hydrogen ion by counter transport excreted to the tubular lumen, and sodium reabsorbed from tubular lumen to peritubular cell to blood. Okay, and this hydrogen ion from plasma bicarbonate ion যেহেতু GFR কি হয় সব কিছু এক্সক্রিশন হয়, এক্সেপ্ট কি কি ছিল তোমরা পড়ছো তো, জিএফআর এ কি কি যায় না, আরবিসি যায় না নাকি, আরবিসি ছিল প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, এগুলা এগুলো তো পাস হতে পারতো না, প্রোটিন গুলা পাস হতে পারতো না, তাহলে বাইকার্বনেট এটা তো প্লাজমার মতোই পাস হবে। এই বাইকার্বনেট আয়ন হাইড্রোজেন আয়নের সাথে মিলে কি হবে, কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড তখন কি হবে, ডিসোসিয়েট হয়ে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার, ওয়াটারটা চলে গেল ইউরিন দিয়ে, কার্বন ডাইঅক্সাইডটা রিঅ্যাবজর্ব হয়ে আবার এখানে হলো, আবার মেটাবলিক এন্ড প্রোডাক্টও কিন্তু কার্বন ডাইঅক্সাইড আছে, তাহলে বেশি বেশি বাইকার্বনেট আয়ন এখানে রিজেনারেট হচ্ছে। ঠিক আছে, এই বাইকার্বনেট আয়ন রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে ব্লাডে। ঠিক আছে, তাহলে দেখো রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট আয়ন, রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট আয়ন, এই জিনিসটা তোমরা একটু মার্ক করে দিবে। হ্যাঁ, আবার এই যে বাইকার্বনেট আয়ন প্লাজমা থেকে আসলো, এটাকে আমরা বের করে দিলাম, এক্সক্রিশন করলাম, করি নাই কিন্তু, এই বাইকার্বনেট আয়ন কি করলো, হাইড্রোজেনের সাথে কম্বাইন করে এই যে দেখো কার্বনিক অ্যাসিড, এটা আবার কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার, আলটিমেটলি এই বাইকার্বনেটটা রিঅ্যাবজর্ব কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এইখানে একবার হলো, আবার এখান থেকেও কিন্তু চলে গেল, তাহলে আমরা বলতে পারি নাম্বার 2 রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট আয়ন। আর এটা কি কার্বনিক অ্যানহাইড্রাস এনজাইম, কার্বনিক অ্যানহাইড্রাস এনজাইম। নাও 3 নাম্বার কি বলছিলাম দেখো, এক্সক্রিশন অফ টাইট্রেবল অ্যাসিড, এক্সক্রিশন অফ টাইট্রেবল অ্যাসিড বলছিলাম না 3 নাম্বার পয়েন্টটা, এক্সক্রিশন অফ টাইট্রেবল অ্যাসিড। এক্সক্রিশন অফ টাইট্রেবল অ্যাসিড কিভাবে হচ্ছে দেখো, সেম একদম সব সেম, তোমরা এটা মনে রাখো, এই জায়গাটা কিন্তু সব জায়গায় সেম ছিল, তাই না? দেখো কার্বন ডাইঅক্সাইড ওয়াটার, এই যে কার্বনিক অ্যাসিড রিঅ্যাবজর্ব হলো, হাইড্রোজেন এখানে চলে আসলো। এখন আসো টিবিউলার লুমেনে, আমরা জানি প্রক্সিমাল টিবিউলে 65 to 70% গ্লোমেরুলার ফিল্টার ইজ রিঅ্যাবজর্ব, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, তাই না? তারপরে কোথায় এসে হয়, ডিস্টাল টিবিউলে, লেট ডিস্টাল টিবিউল অ্যান্ড আর্লি কার্লিংটিং ডাক্টে কে কাজ করে, অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন কি করে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে, তাই না? এটা আমরা পড়ছি না, সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে। এখন টিবিউলার লুমেনে কি হয়, এটা কোন, কি বলবো আমরা, এটা কোনটা, বেজ না অ্যাসিড? এটা কিন্তু বেজ, কারণ এখানে দেখো একটা হাইড্রোজেন কম আছে, তাহলে এটা ডাইসোডিয়াম মনোহাইড্রোজেন ফসফেট, এটা হলো ডাইসোডিয়াম মনোহাইড্রোজেন ফসফেট। আমি বলছিলাম ফসফেট বাফারটা ইউরিনারি সিস্টেমে পটেন্ট বাফার অথবা স্ট্রং বাফার, হুম, এটা বেশি কাজ করে, কিন্তু বাইকার্বনেট বাফার রেনাল সিস্টেমেও কাজ করে, টিবিউলার রেসপিরেটরি সিস্টেমে কাজ করে, এই জন্য আমরা বাইকার্বনেট বাফারকে প্রাইম বাফার বলছিলাম, আর কিন্তু স্ট্রং বাফার বলছিলাম ফসফেট বাফারকে। হ্যাঁ, ফসফেট বাফারের পিকে কত ছিল, 6.8, এটা নিয়ারার টু দা ফিজিওলজিক্যাল পিএইচ, তাই না? তাহলে এটা স্ট্রং বাফার। এখন এটা হলো বেস, ডাইসোডিয়াম মনোহাইড্রোজেন ফসফেট, এটা ডিসোসিয়েট হয়ে হচ্ছে সোডিয়াম, আর এটা হচ্ছে সোডিয়াম মনোহাইড্রোজেন বা সোডিয়াম বাইফসফেট। ঠিক আছে, সোডিয়াম বাইফসফেট। এই সোডিয়াম বাইফসফেট হাইড্রোজেন আয়নকে, বেসটা কি করে, হাইড্রোজেন আয়ন একসেপ্টর, প্রোটন একসেপ্টর, একসেপ্ট করে কি হলো, মনোসোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট। দেখো এটা কিন্তু বেস, আর এটা কি অ্যাসিড, খেয়াল করো, এটা কিন্তু বেস ডাইসোডিয়াম মনোহাইড্রোজেন ফসফেট, আর এটা কি বলছি আমি, মনোসোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, তার মানে এটা কিন্তু অ্যাসিড, এবং এটা কি হচ্ছে, এক্সক্রিটেড থ্রু ইউরিন, তাহলে ইউরিনটা কি হচ্ছে, অ্যাসিডিক হয়ে যাচ্ছে না? এই দেখো আগে ছিল আমাদের ব্লাড পিএইচ 7.35 থেকে 7.4, আলটিমেটলি এই ডিউ টু এক্সক্রিশন অফ টাইট্রেবল অ্যাসিড pH decrease to, urinary pH decrease to 4.5। ঠিক আছে, 4.5। তাহলে আমরা এখানে কিন্তু আরেকটা অ্যান্সার জানতে পারছি ফিজিওলজি, যে হাউ অ্যাসিডিফিকেশন অফ ইউরিন অকার, এই 4টা ফিগারে কিন্তু দিতে হবে। অ্যাসিডিফিকেশন অফ ইউরিন কিন্তু এইটাই, এই হোমিওস্টেসিস অফ পিএইচ অথবা হাইড্রোজেন আয়ন রেগুলেশন, সব অ্যান্সার কিন্তু সেম, এবং এই 4টা ফিগার দিতে হবে।
অবশ্যই তোমরা এই ফিগার দিয়ে অ্যান্সার করবা, ঠিক আছে? তাহলে এটা বোঝা গেছে। এখানে আমরা কি বললাম, এক্সক্রিশন অফ টাইট্রেবল অ্যাসিড বাই ফসফেট বাফার মেকানিজম, এটা না বললেও হবে, আমরা বলবো এক্সক্রিশন অফ টাইট্রেবল অ্যাসিড। তাহলে এই ফিগারটা সবার জন্য সেম। এখানে যেহেতু টাইট্রেবল অ্যাসিড কোনটা, এইটা, তাহলে আমরা এখানে নিয়ে আসবো ডাইসোডিয়াম মনোহাইড্রোজেন ফসফেট, ডাইসোডিয়াম মনোহাইড্রোজেন ফসফেট, এটা হাইড্রোজেন আয়নকে ক্যাপচার করে একসেপ্ট করে, এটা হয়ে গেল অ্যাসিডিক ইন নেচার, monohydrogen monosodium dihydrogen phosphate, which is excreted through urine, and urine become acidic, that is pH from 7.4 to ultimately 4.5. Next, ফাইনালি কি বলছিলাম, এক্সক্রিশন অফ অ্যামোনিয়াম আয়ন। 4 নম্বর পয়েন্ট কি ছিল, এক্সক্রিশন অফ অ্যামোনিয়াম আয়ন। এক্সক্রিশন অফ অ্যামোনিয়াম আয়ন, দেখো এইটুকু কিন্তু সবগুলাতেই সেম, তাই না? এখন আসো, রেনাল টিবিউলার সেলে আমরা জানি গ্লুটামিন থেকে আমরা অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজমে আমরা জানি ডিঅ্যামাইনেশন অ্যান্ড ট্রান্সঅ্যামাইনেশন, দুইটা টার্ম তোমরা পড়ে আসছো। আমরা ভাইভাতে জিজ্ঞেস করি অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম অথবা প্রোটিন মেটাবলিজমের পাথওয়েগুলো বলো, তখন আমরা কি বলি, ডিঅ্যামাইনেশন অ্যান্ড ট্রান্সঅ্যামাইনেশন। ডিঅ্যামাইনেশন কি, লিবারেশন অফ ফ্রি অ্যামোনিয়া, আর ট্রান্সঅ্যামাইনেশন কি, ইন্টারকনভার্সন অফ অ্যামোনিয়া ফ্রম অ্যামাইনো অ্যাসিড টু কিটো অ্যাসিড, সাইমালটেনিয়াসলি ফ্রম কিটো অ্যাসিড টু অ্যামাইনো অ্যাসিড। এখানে আমরা কি ফিগার দেখছি, অ্যামোনিয়া ডেলিভার, তার মানে এটা ডিঅ্যামাইনেশন। ডিঅ্যামাইনেশন কি হবে, গ্লুটামিন থেকে গ্লুটামিনেজ একটা এনজাইম, তার মধ্যে ডিঅ্যামাইনেটেড হয়ে গ্লুটামিনটা হবে গ্লুটামেট। তাহলে অ্যামোনিয়া কনভার্ট বেশি বেশি থাকে কোন অ্যামাইনো অ্যাসিড, এটা কিন্তু প্রশ্ন করি মাঝে মাঝে, মনে রাখতে হবে গ্লুটামিন। তাহলে গ্লুটামিন থেকে ডিঅ্যামাইনেশনের মাধ্যমে গ্লুটামেট হচ্ছে। এই অ্যামোনিয়াটা কোথায় আসছে, টিবিউলার লুমেনে আসছে, টিবিউলার লুমেনে বাই ডিফিউশন, কারণ এখানে অ্যামোনিয়া বেশি এখানে কম, এখানে আসছে। তাহলে এই অ্যামোনিয়াটা আবার কি করে, দেখো এই হাইড্রোজেন আয়নকে ক্যাপচার করলো, ঠিক আছে, হয়ে কি হলো অ্যামোনিয়াম। আর টিবিউলার লুমেনে ক্লোরাইড আসে, সোডিয়াম আসে, এই অ্যামোনিয়ামটা ক্লোরাইডের সাথে মিলে কি করবে, অ্যামোনিয়াম ক্লোরাইড হিসেবে এক্সক্রিশন হবে, ঠিক আছে? তাহলে আমি কি বলছিলাম, 94% হাইড্রোজেন আয়ন ক্যাপচার্ড বাই অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া কিন্তু টক্সিক না, সবসময় নর্মাল লেভেলে কিন্তু ভালো, এক্সেস হয়ে গেলে সেটা ব্রেইনে গিয়ে জমা হয়ে অ্যামোনিয়া ইনটক্সিকেশন করে, কি করে, অ্যামোনিয়া ইনটক্সিকেশন, ঠিক আছে? তাহলে এটা হলো এক্সক্রিশন অফ অ্যামোনিয়াম আয়ন। তাহলে এখন আমরা চারটা পড়লাম। 1 নাম্বার পড়লাম আমরা, এ দেখো, excretion of hydrogen ion, reabsorption of bicarbonate ion, excretion of titrable acid, excretion of ammonium ion. অ্যাসিডিফিকেশন অফ ইউরিনেরও কিন্তু এই 4টা পয়েন্ট দিয়ে অ্যান্সার করতে হয়, এবং অবশ্যই তোমরা এই 4টা ফিগার দিবা। এটা কি হলো, এক্সক্রিশন অফ, প্রথমে হাইড্রোজেন আয়ন, ঠিক আছে, নিশ্চয়ই আর এক্সপ্লেন করতে হবে না, তোমরা দেখতে পাচ্ছ। 2 নাম্বার হলো রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট আয়ন, এই যে বাইকার্বনেট আয়নটা, আমরা তো এখানে সবগুলোতেই বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হচ্ছে, তাহলে এখানে বেশি বেশি বাইকার্বনেট আয়ন রিঅ্যাবজর্পশন করবে, এই বাইকার্বনেট আয়নটাও এক্সক্রিয়েট হতে দিবে না। এটা এই যে কার্বনিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, ওয়াটার চলে গেল, কার্বন ডাইঅক্সাইড এখানে চলে আসলো, ঠিক আছে? এটা ফিল্টার্ড বাইকার্বনেট আয়ন, ফিল্টার্ড বাইকার্বনেট আয়ন। তাহলে নাম্বার 2 কি বললাম, রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট আয়ন। নাম্বার 3 ছিল এক্সক্রিশন অফ টাইট্রেবল অ্যাসিড, এক্সক্রিশন অফ টাইট্রেবল অ্যাসিড। টাইট্রেবল অ্যাসিড হচ্ছে কি, মনোসোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট। এইটুকু ফিগার সবার সেম। এখন আমরা যেহেতু টাইট্রেবল অ্যাসিড, তাহলে আমাদের লুমেনে আসছে কি, জিএফআর মাধ্যমে ডাইসোডিয়াম মনোহাইড্রোজেন ফসফেট, সেটা ডিসোসিয়েট হবে সোডিয়াম, মনোসোডিয়াম মনোহাইড্রোজেন ফসফেট, সেটা হাইড্রোজেন আয়নকে ক্যাপচার করে monosodium dihydrogen phosphate and excreted through urine, এবং urinary pH from 7.4 to 7.4 থেকে কি হবে 4.5 এ চলে আসলো।
and last of all excretion of ammonium ion. কি হচ্ছে excretion of ammonium ion। তাহলে অ্যামোনিয়াম আয়নকে যেহেতু আমার এক্সক্রিট করতে হবে, তাহলে আমার কি হতে হবে, অ্যামোনিয়া কোত্থেকে আসে, বাই ডিঅ্যামাইনেশন। বুঝছো না, সোর্স অফ অ্যামোনিয়াম বাই ডিঅ্যামাইনেশন। তাহলে এই যে গ্লুটামিন একটা অ্যামাইনো অ্যাসিড, টিউবুলার সেলে যখন মেটাবলিজম হবে তখন সেটা অ্যামোনিয়া বাই গ্লুটামিনেজ এনজাইম। এই অ্যামোনিয়াটা কি হবে, অ্যামোনিয়াটা এই হাইড্রোজেন আয়নকে ক্যাপচার করে অ্যামোনিয়াম এবং টিউবুলার লুমিনার ক্লোরাইডের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড হিসেবে এক্সক্রিটেড হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাদের আরেকটা টার্ম পিএইচ এর সাথে আমাদের কি বলছিলাম, অ্যাসিড বেস ডিসঅর্ডার জানতে গেলে আমাদের তিনটা জিনিস আমরা জানবো। কি কি জানবো, পিএইচ, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড বাইকার্বনেট আয়ন, এই তিনটা মাস্ট। এখন আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হলো অ্যানায়ন গ্যাপ। অ্যানায়ন গ্যাপ, তাহলে অ্যানায়ন গ্যাপটা কি, নাম থেকে আমরা বুঝতে পারছি অ্যানায়ন, ক্যাটায়ন না কিন্তু অ্যানায়ন। তাহলে এখন দেখো আমরা একটু বলি, difference between total concentration of measured cation and that of measured anion। আবার খেয়াল করো, the difference between total concentration of measured cation কি কি আছে আমাদের, চিফ ক্যাটায়ন কোনটা, সোডিয়াম, আর কম করে আছে কোনটা, পটাশিয়াম। and that of measured anion কি কি আছে, ক্লোরাইড আর বাইকার্বনেট। এই দুইটা যে আমরা ডিফারেন্স করব, এটা কাকে করবে, which represent the unmeasured anion in the plasma। খেয়াল করো, difference between total concentration of measured cation and measured anion, and this gap represent the unmeasured anion in plasma। ভালোভাবে খেয়াল করো, আবার বলি যে difference between the total concentration of measured cation and measured anion, measured কিন্তু আমরা ডিফারেন্সটা করি, এবং এই গ্যাপটা রিপ্রেজেন্ট করে কাকে, আনমেজার্ড অ্যানায়ন ইন প্লাজমা। কারণ আনমেজার্ড আমরা তো মেজার করতে পারি না, তাহলে মেজারটা দিয়েই আমরা আনমেজার্ডকে রিপ্রেজেন্ট করব। কিভাবে, আনমেজার্ড অ্যানায়ন আছে প্রোটিন, ফসফেট, সালফেট, ইউরেট, অর্গানিক অ্যাসিড, ল্যাকটেট, কিটো অ্যাসিড। হ্যাঁ, এখন কমনলি মেজার্ড ইলেকট্রোলাইট ইন দ্য প্লাজমা আমরা কি কি করি জানো, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট। sodium potassium cation, chloride bicarbonate, anion। Sodium and potassium together constitute about 95% of the plasma cation, and chloride and bicarbonate constitute 80% of the plasma anion। The remaining 20% by plasma anion which are not normally measured in lab, এটা নর্মালি আমরা মেজার করি না। তাহলে আমরা এখান থেকে বলি যেটা কি করলাম, যে মেজার্ড ক্যাটায়ন আর মেজার্ড অ্যানায়নের গ্যাপ করি, আমরা ডিফারেন্স করি। সেই ডিফারেন্সটা কাকে রিপ্রেজেন্ট করে, আনমেজার্ড অ্যানায়নকে। কাকে রিপ্রেজেন্ট করে, আনমেজার্ড অ্যানায়নকে। ঠিক আছে, আনমেজার্ড অ্যানায়নের এক্সাম্পল কি, প্রোটিন, ফসফেট, সালফেট, ইউরেট, অর্গানিক অ্যাসিড। আর কমনলি মেজার্ড ইলেকট্রোলাইট ইন দ্য প্লাজমা are sodium, potassium, chloride, bicarbonate. Sodium, potassium together constitute about 95% of the plasma cation. Chloride and bicarbonate constitute 80% of the plasma anion. And remaining 20% by plasma anion which are not normally measured. Normally কিন্তু বলছে, which are not normally measured in lab। এখন আমরা ক্যালকুলেশন করি কিভাবে, সোডিয়াম আর পটাশিয়াম আর ক্লোরাইড বাইকার্বনেট এগুলো কিন্তু সমান সমান থাকবে অ্যাকর্ডিং টু দ্য ল অফ ইলেকট্রিক্যাল নিউট্রালিটি, যেটা আমরা এখন পড়ি না। অ্যাকর্ডিং দ্য ল অফ ইলেকট্রিক্যাল নিউট্রালিটি অ্যানায়ন আর ক্যাটায়ন সমান থাকবে। তাহলে ক্যাটায়ন কি কি আছে, সোডিয়াম, পটাশিয়াম, এটা 95%, আর ক্যাটায়ন কি আছে আমরা জানি, ক্লোরাইড বাইকার্বনেট, তাই না। আর হলো আনমেজার্ড কোনটা আছে, এই যে 20%, এই যেটা আনমেজার্ড অ্যানায়ন। ঠিক আছে, তাহলে এই দুই পাশ তো সমান, আমরা সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, যা আনমেজার্ড। এখানে আমরা ইকুয়েশন করে পাই, দেখো 140, এখানে 125। তাহলে এই যে আনমেজার্ড অ্যানায়নটা আমরা কত পেলাম, 15 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এখন নর্মাল আমরা একটা রেঞ্জ করে বলি 8 to 18 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। খুব খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট অ্যানায়নটা। কিসের জন্য, অ্যাসিড বেস ডিসঅর্ডারের একটা ইন্ডিকেটর। কি কি বলছিলাম তাহলে, অ্যাসিড বেস মেজার আমরা করতে গেলে কি কি দেখি, পিএইচ, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, পার্শিয়াল প্রেশার অফ বাইকার্বন আয়ন। এখন আরেকটা আমরা কোনটা করব, অ্যানায়ন গ্যাপটা করব, অ্যানায়ন গ্যাপটা করব।
ইনক্রিজড অ্যানায়ন গ্যাপ ইন রেনাল ফেলিউর। খেয়াল করো, অ্যানায়ন গ্যাপ ইনক্রিজ করবে কখন? অ্যানায়ন গ্যাপটা ইনক্রিজ করবে এই যে 8 to 18 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এই গ্যাপটা ইনক্রিজ করবে কখন জানো? রেনাল ফেইলুরে। রেনাল ফেইলুরে রেনাল ফেইলুর, ল্যাকটিক অ্যাসিডোসিস আর কিটোঅ্যাসিডোসিস। রেনাল ফেইলুরে কিভাবে আমরা দেখলাম বাইকার্বন আয়ন রিঅ্যাবজর্ব করে, হাইড্রোজেন আয়ন এক্সক্রিশন করে, তখন কি করতে পারবে ঠিক মতো? তখন এই অ্যানায়ন গ্যাপটা বেড়ে যাবে। তাহলে তোমাদের মুখস্থ রাখতে হবে অ্যানায়ন গ্যাপটা ইনক্রিজ হবে ইন রেনাল ফেইলুর, ল্যাকটিক অ্যাসিডোসিস, কিটোঅ্যাসিডোসিস। এখন আরেকটা টার্ম পড়ে ফেলো, তারপর আর পড়াবো না আজকে। অ্যালকালি রিজার্ভ। বেশি বলে ফেলছি মনে হয়, এটা শেষ করে আমি শেষ করে দিচ্ছি আজকে। অ্যালকালি রিজার্ভ আমি আগেই বলছি, বাইকার্বনেট আর কার্বন ডাইঅক্সাইড কি রেশিওতে থাকে? কার্বনিক অ্যাসিড, এটা হলো কার্বনিক অ্যাসিড, কি রেশিওতে থাকে আমি বলছিলাম? 20:1 রেশিও, তাই না? বা ফসফেট বাইকার্বনেট বাফার হলো প্রাইম বাফার, এটা রেশিওটা কি থাকে? 20:1 রেশিও। এই যে বেশি কি থাকে বাইকার্বনেট, কার্বনিক অ্যাসিড কম থাকে, তাই না? এই যে বাইকার্বনেট আয়নটা বেশি থাকে, এটা কি অ্যালকালি না? তাহলে এইটাকে আমরা বলবো অ্যালকালি রিজার্ভ, এবং আমাদের বডি মাস্ট এটা মেনটেন করতে হবে, আদারওয়াইজ অ্যাসিডোসিস অ্যালকালোসিস এটা মেনটেন করতে পারবে না পিএইচ। এটাই তো বাফার, তাই না? এই যে এই রেশিওতে থাকে, এটা একটা বাফার না? বাইকার্বনেট আর কার্বনিক অ্যাসিড আমরা কি বলছিলাম? বাফারের পেয়ার, তাই না? তাহলে এটা 20:1 রেশিওতে থাকে, এটা আমাদের, এটাই হলো অ্যালকালি রিজার্ভ। যেটা কি আবার বলি একটু, ব্লাড পিএইচ 7.4, at which pH the ratio of bicarbonate and carbonic acid is to 20:1। এটা কার্বন ডাইঅক্সাইড বলো অথবা কার্বনিক অ্যাসিডই বলো, 20:1। Thus the bicarbonate concentration is much higher দেন কার্বন ডাইঅক্সাইড, এটা আমরা আগেই জানি। দিস ইজ অ্যালকালি রিজার্ভ। দিস ইজ, তোমরা যদি মুখস্থ না রাখতে পারো, এই জিনিসটা মনে রাখবা, এই জিনিসটা থেকে বলবা। দিস ইজ রেসপন্সিবল ফর দ্য ইফেক্টিভ বাফারিং অফ হাইড্রোজেন আয়ন, যেটা জেনারেটেড বাই দ্য বডি। আমরা জানি না 80,000 আর 20,000 আর 80 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার ডেইলি আমাদের হয়, অ্যাসিড প্রোডাকশন হয়, ভোলাটাইল আর নন ভোলাটাইল। তাহলে সেটা মেনটেন হয় কে? বাফারিং করে কে? এই অ্যালকালি রিজার্ভটা করে। তাহলে প্রাইম বাফার কোনটা বলছি আমরা? বাইকার্বনেট বাফার, এই জন্যই কিন্তু বলে। এখন বলো, বেস এক্সেস আর বেস ডেফিসিট একটা বলছি না? বাইকার্বনেট আয়ন যদি বেশি হয় তাহলে আমরা বলবো বেস এক্সেস, বাইকার্বনেট যদি কমে যায় আমরা কি বলবো? বেস ডেফিসিট। বেশি হওয়া মানে কি? অ্যালকালোসিস, কমে যাওয়া মানে কি? অ্যাসিডোসিস। এটাই। তো আজকে এতটুকুই থাকুক, আশা করি তোমরা কিছু কিছু হলো বুঝছো বা আবার কোরিলেট করতে পারো। বায়োকেমিস্ট্রি টপিক্সটা কিন্তু কোরিলেটের ব্যাপার, ঠিক আছে? একটু ইন্টারেস্ট নিয়ে একটু ধীরে ধীরে কোরিলেট করে পড়বে, ইনশাল্লাহ উপরের ক্লিনিক্যালে গেলে তোমরা ক্লাসটা ভালো করেই কোরিলেট করতে পারবে। কেমিক্যাল রিয়াকশনটা চিন্তা করবে, করে করে পড়াশোনা করবে, দেখবে তোমরা একবারে এমবিবিএস পাস করে ফার্স্ট চান্সে পোস্ট গ্রাজুয়েশনের চান্স পাবে এবং পাস করে যাবে। And এটাই হলো biochemistry is the basis of medical science. Without chemical reaction, every cell dead, ultimately dead body anatomy হয়ে গেল তোমরা, ঠিক আছে? Biochemistry is the prime subject, basis of medical science. Okay, thank you, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।